বা মেথড নাম্বার 1, সেই মেথড নাম্বার 1 লিখবা নিউটনীয় বলবিদ্যা মেথড। নাম আছে তিনটা মেথডের, আবার তিনটা ডিফারেন্ট নামও আছে। তো মেথড নাম্বার 1 এ লিখবা নিউটনীয় বলবিদ্যা মেথড, নিউটনীয় বলবিদ্যা মেথড, নিউটনীয় বলবিদ্যা মেথড। আচ্ছা, তো এই মেথড নাম্বার 1 আমরা এখন পড়ব। তো মেথড নাম্বার 1 পড়ার আগে আমরা একটা ছোট্ট কিছু ব্যাপার আমরা একটু জেনে নিব। নিউটনের বলবিদ্যা মেথড, এই মেথডটা পড়ার আগে আমরা ছোট্ট কিছু ব্যাপার জেনে নিব। তো একটু মন দিয়ে দেখবা, সেটা হচ্ছে যে আমাদের নর্মালি আমরা যদি এই চিত্রটা একটু আঁকি, বই যদি আমরা আঁকি, খেয়াল করবা। তো আমি ধরলাম এটা হচ্ছে আমাদের মাটি, আমরা মাটি। তো আমরা ধরে নিলাম যে আমাদের এই মাঝখানে কোনো বাতাসের বাধাদানকারী বল নাই, কোনো প্রকার মাঝখানে কোনো বাতাসের বাধাদানকারী বল নাই। আচ্ছা, এই যে মাটি, তাহলে মাটির 15 মিটার উচ্চতা হতে এখানে একটা বস্তু আছে, এই যে স্মল এম ভরের একটা বস্তু আছে মাটির 15 মিটার উচ্চতায়। তাহলে মাটি থেকে 15 মিটার উচ্চতায় স্মল এম ভরের একটা বস্তু আছে 15 মিটার উচ্চতায়। বোঝা গেল ব্যাপারটা? আচ্ছা, তো আমি ধরলাম যে এই বস্তুটাকে আমরা স্থির অবস্থা হতে মুক্তভাবে ছাড়বো। যদি কোশ্চেনে কিছু বলে দেওয়া না থাকে, আমরা ধরবো যে আমরা এই বস্তুটাকে 15 মিটার উচ্চতা হতে স্থির অবস্থা থেকে ছাড়ছি। তাহলে এই মুহূর্তে বস্তুর বেগ বা ভেলোসিটি কত বলতো? 0। বস্তুর বেগ বা ভেলোসিটি 0, ইউ ইকুয়াল টু 0। তাহলে 15 মিটার, এখান থেকে খেয়াল করবা, এখান থেকে আম্মু সোমা আপু ফোন দিচ্ছে, তো ফোন ব্যাক করো। আচ্ছা, তাহলে এখান থেকে একটা বস্তুকে আমরা স্থির অবস্থা হতে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, আচ্ছা, তাহলে আমরা ফার্স্টে বলতেছি যে একেবারে ফ্রিলি, মানে মুক্তভাবে সে পড়বে, মুক্তভাবে, মানে মাঝখানে কোনো বাতাসের বাধা নাই, কোনো প্রকার ঝামেলা নাই, মাঝখানে কোনো প্রকার গ্যাঞ্জাম নাই, মাঝখানে কোনো বাতাসের বাধা নাই, কোনো ঘর্ষণজনিত বাধা নাই, মাঝখানে কোনো গ্যাঞ্জাম নাই। যদি মাঝখানে কোনো গ্যাঞ্জাম না থাকে, তাহলে একটা বস্তু একেবারে মুক্তভাবে ভূমিতে আঘাত করবে, মুক্তভাবে। যদি একটা বস্তু মুক্তভাবে ভূমিতে আঘাত করে, তাহলে সে কত ত্বরণের নিচের দিকে পড়বে বলতো? কত ত্বরণে বলতো? জি ত্বরণে বা অভিকর্ষ ত্বরণের প্রভাবে সে নিচের দিকে পড়বে। যদি একটা বস্তুকে আমরা নির্দিষ্ট উচ্চতা হতে মুক্তভাবে ছেড়ে দিই, মানে ফেলে দিই, এবং সেই বস্তু যদি মুক্তভাবে নিচের দিকে পতিত হয়, তাহলে সে জি ত্বরণে নিচের দিকে পতিত হবে, জি ত্বরণে, জি অভিকর্ষ ত্বরণে সে নিচের দিকে পতিত হবে। আচ্ছা, তাহলে আমরা এখন বের করতে চাই যে যদি একটা বস্তুকে আমরা নির্দিষ্ট উচ্চতা হতে মুক্তভাবে ছেড়ে দিই এবং যদি সে অভিকর্ষ ত্বরণের প্রভাবে নিচের দিকে পড়ে, তাহলে মাটিতে সে অ্যাকচুয়ালি কত বেগে আঘাত করে, এটা ধরে আমি বের করতে চাই। এই ভি এর মানটা আমরা বের করতে চাই, যে মাটিতে সে আসলে কত বেগে আঘাত করে। তাহলে আমরা নর্মালি জানি যে ভি স্কয়ার ইকুয়াল টু কি বলতো? ইউ স্কয়ার প্লাস 2 ইন্টু জি মানে কি? জি মানে হচ্ছে যে ত্বরণে সে নিচের দিকে পড়তেছে সেই ত্বরণটা জি, আর এইচ মানে হচ্ছে উচ্চতা। এই এইচ মানে হচ্ছে সরণ বা উচ্চতা। সেই উচ্চতা কত? এখান থেকে এই অবধি, অর্থাৎ নিচের দিকে উলম্ব সরণ বা হচ্ছে এইচ আমরা বলতে পারি 15 মিটার। তাহলে এখান থেকে আমরা বের করছি মাটিতে কত বেগে আঘাত করবে। তাহলে ভি স্কয়ার ইকুয়াল টু ইউ তো 0, তাহলে ইউ 0 হলে 2gh। তাহলে এখান থেকে আমরা ভিটা বের করতে পারবো। তা আমাকে একটু কমেন্টে জানাও তো ভি ইজ ইকুয়াল টু কত আসবে? √2gh, যেখানে জি এর ভ্যালু 9.8 বসাবা আর এইচ এর ভ্যালু তুমি 15 মিটার বসাবা। তো আমাকে একটু বের করে বলবা যে এখান থেকে ভি এর মানটা কত আসে, সেটা আমাকে কমেন্টে জানাবা। মানে এখান থেকে ভি এর মানটা কত আসে এটা আমাকে কমেন্টে জানাবা। অ্যাকচুয়ালি এটা কি বের হয়েছে? অ্যাকচুয়ালি এটা বের হয়েছে তোমার, হ্যাঁ, অ্যাকচুয়ালি আমার এখান থেকে বের হয়েছে যে একটা বস্তুকে আমরা যদি নির্দিষ্ট উচ্চতা হতে, অর্থাৎ 15 মিটার উচ্চতা হতে যদি আমি মুক্তভাবে ছেড়ে দিই এবং সেই বস্তু যদি মুক্তভাবে পড়ে, তাহলে মাটিতে সে কত বেগে আঘাত করবে, সেই বেগের মানটা আমরা বের করতে চাচ্ছি। আচ্ছা, 17.14 মিটার পার সেকেন্ড। তাহলে 17.14 মিটার পার সেকেন্ড এত বেগে সে মাটিতে আঘাত করবে, মানে করতো। কিন্তু কোশ্চেন আমার বলা আছে অন্য কথা। কোশ্চেন আমাকে বলছে যে আমার বস্তুটা ভূমিতে 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। মানে কোশ্চেনে বলছে ভূমিতে আসলে ভি 17.14 মিটার পার সেকেন্ড না, আসলে বস্তুটা ভূমিতে 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে। মানে খেয়াল করবা, এর চেয়ে অনেক কম বেগে আঘাত করছে না? তাহলে খেয়াল করবা, তাহলে বাস্তবে বস্তুটা হচ্ছে এর চেয়ে কম বেগে আঘাত করছে। তাহলে অবশ্যই বস্তুটা আসলে জি ত্বরণের নিচের দিকে পড়ে নাই, এবং অবশ্যই এর মধ্যে বাধাদানকারী বল আছে। অবশ্যই পথের মাঝে, এখান থেকে এখানে যে পড়তেছে বস্তুটা, পথের মাঝে অবশ্যই বাধাদানকারী বল আছে, এবং সেই বাধাদানকারী বলের দরুন, বাধাদানকারী বলের কারণে আসলে বস্তু তোমার 17.14 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে নাই, এর চেয়ে অনেক কম বেগে, অর্থাৎ 10 মিটার পার সেকেন্ড বেগে প্র্যাকটিক্যালি সে আসলে মাটিতে আঘাত করছে। তাহলে সে যেহেতু 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে, সে যেহেতু 17.14 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করে নাই, মানে সে প্র্যাকটিক্যালি 10 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করছে মাটিতে, তাহলে সে অবশ্যই জি ত্বরণে নিচের দিকে পড়ে নাই। তাহলে সে যেই ত্বরণে নিচের দিকে পড়ছে সেই ত্বরণটা আসলে জি না, অন্য কোনো কিছু হবে। সেই প্র্যাকটিক্যাল ত্বরণটা বা সেই প্র্যাকটিক্যালি সে আসলে এ ত্বরণে নিচের দিকে পড়ছে, এ ত্বরণে, জি মুক্তভাবে জি ত্বরণে সে নিচের দিকে পড়ে নাই। সে একটা কমন ত্বরণে বা একটা কার্যকরী ত্বরণে হচ্ছে সে নিচের দিকে পড়তেছে। কার্যকরী ত্বরণ বা অ্যাকচুয়াল ত্বরণ বা সত্যি ত্বরণ, প্র্যাকটিক্যাল ত্বরণ, সে প্র্যাকটিক্যাল ত্বরণে সে নিচের দিকে পড়তেছে, সেই প্র্যাকটিক্যাল ত্বরণটা হচ্ছে আমার এ ত্বরণ।
তাহলে অবশ্যই সে এই বেগে সে নিচের দিকে আঘাত করেনি। এটা জাস্ট আমি বোঝানোর জন্য আমি আঁকলাম এটা বা লিখলাম। তাহলে এখন আমরা বের করবো যে প্র্যাকটিক্যালি সে কত ত্বরণে নিচের দিকে পড়তেছে, কত ত্বরণে সে নিচের দিকে পড়তেছে। তাহলে আমরা বের করতে পারবো কিভাবে? সেম ফর্মুলা লেখা করবা, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস আগে যেমন লিখছিলাম 2gh, এখন আমরা জি লিখবো না, কারণ সে যদি জি ত্বরণে পড়তো তাহলে সে এত বেগে আঘাত করতো। সে জি ত্বরণে পড়ে নাই বিধায় সে এত বেগে মাটিতে আঘাত করেনি, সে এ ত্বরণে পড়ছে, তাহলে 2ah লেখা যায়। এখান থেকে আমরা a এর মানটা বের করবো, ইউ তো আমাদের 0, তাহলে ভি স্কোয়ার ইকুয়াল টু 2ah লেখা যায়, 2ah। এখান থেকে দেখবা a এর ভ্যালু আসবে হচ্ছে ভি স্কোয়ার, ভি মানে হচ্ছে শেষ বেগের স্কোয়ার, 10 স্কোয়ার ডিভাইড বাই 2 ইন্টু h, 2 ইন্টু 15, দেখবা এটার মান আসবে 3.33। তাহলে এর মান দেখবা আসবে হচ্ছে 3.33। তাহলে এর মান হচ্ছে প্র্যাকটিক্যালি এই বস্তুটা কত ত্বরণে নিচের দিকে পড়তেছে, তো এর মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 3.33 মিটার পার সেকেন্ড। তাহলে প্র্যাকটিক্যালি একটা বস্তু স্মল এম ভরের বস্তুটা কত ত্বরণের নিচের দিকে পড়তেছে সেই প্র্যাকটিক্যাল ত্বরণটা আমরা বের করে ফেললাম, a ইজ ইকুয়াল টু 3.33 মিটার পার সেকেন্ড, এমন কিছু আসবে। তাহলে এবার দেখবা, এবার সেটা হচ্ছে যে আমরা এ বের করে ফেললাম, এ বের করে ফেললাম, লিখে ফেলছো, হ্যাঁ লিখে ফেলে সমস্যা কি, লিখে ফেলে এমনি কাটবা, তাহলে তুমি বুঝবা আমি তো ইচ্ছা করে এটা লিখছি, ইচ্ছা করে এটা লিখে ফেলে এভাবে কাটবা আমার মতন করে, সমস্যা কি। আচ্ছা তাহলে এবার দেখবা, এবার এটা আমি বুঝালাম যে আসলে সে যদি জি ত্বরণে পড়তো তাহলে সে মাটিতে এত বেগে আঘাত করতো, সে অবশ্যই জি ত্বরণে পড়ে নাই, সে অন্য কোনো ত্বরণে পড়ছে, এ ত্বরণে পড়ছে, প্র্যাকটিক্যাল ত্বরণ হচ্ছে এ ত্বরণে পড়লে তখন সে 10 মিটার পার সেকেন্ডে আঘাত করবে এবং সেই এ ত্বরণটা আমরা বের করে ফেললাম। ওকে, আচ্ছা এখন আমরা দেখব যে আমার এই বস্তুটা, যে স্মল এম ভরের বস্তুটা যখন সে নিচের দিকে পড়বে, স্মল এম ভরের বস্তুটা যখন সে একটা নির্দিষ্ট উচ্চতা হতে নিচের দিকে পড়বে তখন তার উপর আসলে কোন কোন ফোর্স কাজ করে সেটা আমরা দেখতে চাই, তাহলে খেয়াল করবা, আমি ধরলাম যে স্মল এম ভরের বস্তুটা নিচের দিকে পড়তে 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 পথের মাঝে কোন এক মুহূর্তে সে এই জায়গায় থাকবে, এই হচ্ছে আমার স্মল এম ভরের বস্তুটা। স্মল এম ভরের বস্তুটা নিচের দিকে পড়তে 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 পথের মাঝে কোন এক মুহূর্তে সে মাঝখানের কোন একটা পয়েন্টে বিরাজ করবে। এখন এই স্মল এম ভরের বস্তুর উপরে কি কি ফোর্স কাজ করতেছে এটা আমরা দেখতে চাই, স্মল এম ভরের বস্তুর উপরে কি কি ফোর্স কাজ করবে এটা আমরা দেখতে চাই। তো অবশ্যই আমরা এইটুকু শিওর যে স্মল এম ভরের বস্তু, পাশে একটু আঁকি, এই যে স্মল এম ভরের বস্তুটা, স্মল এম ভরের বস্তু, স্মল এম ভরের বস্তুর উপরে অবশ্যই এমজি পরিমাণ বল কিন্তু নিচের দিকে কাজ করবে, অবশ্যই এমজি পরিমাণ বল কিন্তু নিচের দিকে কাজ করবে, নিচের দিকে এমজি বল কাজ করতেছে। আচ্ছা তাহলে এবার যেহেতু এখানে পথের মাঝে বাধাদানকারী বল আছে এইটুকু তুমি শিওর, কারণ বাধাদানকারী বল না থাকলে সে মাটিতে 17.14 মিটার পার সেকেন্ড বেগে আঘাত করতো, যেহেতু বাধাদানকারী বল আছে তাহলে সে 10 মিটার পার সেকেন্ড বেগে সেই জন্য আঘাত করতেছে। তাহলে পথের মাঝে অবশ্যই বাধাদানকারী বল আছে, আর বাধাদানকারী বল কাজ করে বস্তুর গতির বিপরীত দিকে, তাহলে বস্তুর গতি কোন দিকে, বস্তুর গতি নিচের দিকে, বস্তুর গতি নিচের দিকে, তাহলে বস্তুর গতির বিপরীতে কাজ করে বাধাদানকারী বল, তাহলে বাধাদানকারী বল কাজ করবে কোন দিকে বলতো, উপরের দিকে। তাহলে এই হচ্ছে আমাদের বাতাসের বাধাদানকারী বল, যাকে আমরা এফ রেজিস্ট্যান্স এফ আর দিয়ে প্রকাশ করলাম, বাতাসের বাধাদানকারী বল, রেজিস্টিভ ফোর্স। তাহলে বাধাদানকারী বল কাজ করে গতির বিপরীত দিকে, বস্তুর গতি নিচের দিকে, তাহলে গতির বিপরীতে কাজ করে বাধাদানকারী বল, দেখলাম আমরা। তাহলে এবার আমরা ফর্মুলা অ্যাপ্লাই করি, ফর্মুলা আমরা জানি সামেশন অফ এফ ইকুয়াল টু কি বলতো, নিউটনের বলবিদ্যা অনুসারে সামেশন অফ এফ ইকুয়াল টু এমএ, তো যেখানে সামেশন অফ এফ মানে হচ্ছে লব্ধি বল। তাহলে এখন এই লব্ধি বলের ফর্মুলা আমরা কি লিখবো, লব্ধি বলের জায়গায় আমরা কি লিখবো, তো লব্ধি বলের জায়গায় আমরা লিখবো সেটা হচ্ছে, খেয়াল করবা, ত্বরণের দিকে যেই ফোর্স কাজ করে, ত্বরণ বা এর দিকে যেই ফোর্স কাজ করে এর আগে তুমি প্লাস বসাবা, তাহলে এর দিক বরাবর কে কাজ করে, এনজি কাজ করে, তাহলে এর দিক বরাবর এমজি কাজ করে, তাহলে এমজিটাকে আমরা কি বসাবো, প্লাস বসাবো, তাহলে প্লাস এমজি লিখলাম আমরা। এবার খেয়াল করবা, এর উল্টো দিকে যে কাজ করে এই এর উল্টো দিকে যে কাজ করে, উল্টো দিকে কি কাজ করে, রেজিস্টিভ ফোর্স, তাহলে এর উল্টো দিকে কাজ করে রেজিস্টিভ ফোর্স বা ঘর্ষণজনিত বাধাদানকারী বল, এর আগে আমরা মাইনাস বসাবো, তাহলে মাইনাস এফ আর ইকুয়াল টু আমরা কি লিখতে পারবো, ইকুয়াল টু এম এ লিখতে পারবো। তাহলে এ তুমি জানো, এখান থেকে তুমি রেজিস্টিভ ফোর্সের মানটা বের করতে পারবা, বাতাসের বাধাদানকারী বলের মানটা বের করতে পারবা। তাহলে এফ আর ইকুয়াল টু আসবে হচ্ছে এমজি মাইনাস কি বলতো, মাইনাস এম এ। এখান থেকে আমরা এমটা কমন দিই, এখান থেকে এম কমন দিলে আমরা পাবো হচ্ছে জি মাইনাস এ, তাহলে এম এর মান তুমি জানো, এম এর মান 4 কেজি, 4 কেজি ভরের বস্তু, তাহলে এম এর ভ্যালু 4 কেজি, আর জি হচ্ছে আমার 9.8 মাইনাস এ আমার কত বলতো, এ হচ্ছে আমার প্র্যাকটিক্যাল ত্বরণ, দ্যাট ইজ 3.33, তাহলে প্র্যাকটিক্যাল ত্বরণ হচ্ছে 3.33 এত, রাইট। আচ্ছা তাহলে এখান থেকে আমাকে কি বলবা, এফ আর বা রেজিস্টিভ ফোর্সের মানটা কত আসবে, দাও সমস্যা দিছো, তাহলে 25.88, তাহলে 25.88 এত নিউটন, এটা হচ্ছে আমার উত্তর, ঠিক আছে। এই আমরা বুঝতে পারলাম কিনা বলো, এটা হচ্ছে নিউটনীয় বলবিদ্যা মেথড, মেথড নাম্বার 1 নিউটনীয় বলবিদ্যা মেথড, এটা বুঝতে পারলাম কিনা বলো। আচ্ছা তো দেখো, খাবো না, তো মেথড নাম্বার 2 দেখো, ওয়ার্ক এনার্জি থিওরেম, তাহলে এই মেথডে আমরা ম্যাথ সলভ করব। তো দেখো, তাহলে এবার আমরা হচ্ছে দেখি এটা সলভ করি আমরা, দেখো কিভাবে করি। তো মনে করো এই হচ্ছে আমরা কি বলে, এই হচ্ছে আমাদের মাটি তো বা ভূমি, তো ভূমির এই উচ্চতায়, খেয়াল করবা, ভূমি থেকে এই উচ্চতায় আমার একটা বস্তু আছে, এটা বস্তু আছে স্মল এম ভরের বস্তু। আচ্ছা তো এখন স্মল এম ভরের বস্তুকে আমি ছেড়ে দিব, তো নিচের দিকে সে পড়তে থাকবে, নিচের দিকে সে পড়তে থাকবে। তো দেখো এই হচ্ছে আমাদের মাটি, এই হচ্ছে আমাদের মাটি। আচ্ছা তাহলে আমরা যদি স্মল এম ভরের বস্তুকে ছেড়ে দিই তাহলে সে একেবারে উলম্ব বরাবর নিচের দিকে সে পড়ে মাটিতে আঘাত করবে।
তাহলে এবার তার সরণটা কোন বরাবর ঘটবে, সরণটা একটু আমরা দেখি, সরণটা কোন বরাবর ঘটবে এটা একটু আমরা দেখার চেষ্টা করি। সরণটা তাহলে খেয়াল করবা, একেবারে টপমোস্ট পয়েন্টে ছিল, তারপর সে মাটিতে পড়বে, তাহলে নিচের দিকে সরণ ঘটবে, নিচের দিকে, তাহলে সরণটা নিচের দিকে ঘটবে, এইটুকু তো বোঝা যায়, এইটুকু। তাহলে সরণকে আমরা এইচ দিয়ে প্রকাশ করতে পারি। সরণ বুঝি না, সরণ সরণ বুঝি না, অনেকে আছে সরণ মডেলগুলো কিছু বুঝি না, কেমনি ইন্টারে পড়ি আমি জানি না আসলে। সরণ নিচের দিকে কাজ করবে, বস্তুটা উপর থেকে নিচে পড়তেছে, তাহলে সরণটা কোন দিকে কাজ করবে, নিচের দিকে সরণ কাজ করবে। তো নিচের দিকে যে সরণ কাজ করবে সেই সরণকে আমরা এইচ দিয়ে প্রকাশ করলাম, এইচ, নিচের দিকে সরণ কাজ করে। আচ্ছা, তো এখন ওয়ার্ক এনার্জি থিওরেম বলতে কি বোঝায়, কাজ শক্তি উপপাদ্য বলতে কি বোঝায়, মানে এর স্টেটমেন্ট আসলে কি, এটা আসলে খায় না মাথায় দেয়। তাহলে ওয়ার্ক এনার্জি থিওরি বলতে আমরা বুঝি সেটা হচ্ছে যে টোটাল ওয়ার্ক সবগুলো বল দ্বারা কৃত কাজ, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু কি বলতো, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু হচ্ছে গতিশক্তির পরিবর্তন, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু গতিশক্তির পরিবর্তন বা চেঞ্জ ইন কাইনেটিক এনার্জি, বা আরো ভালো করে বললে টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু শেষ গতিশক্তি মাইনাস কি বলতো, মাইনাস আদি গতিশক্তি। তাহলে শেষ গতিশক্তি মাইনাস কি বলতো, মাইনাস আদি গতিশক্তি। আচ্ছা, তাহলে টোটাল ওয়ার্ককে আমরা ডব্লিউটি দিয়ে প্রকাশ করলাম, টোটাল ওয়ার্ক ইজ ইকুয়াল টু শেষ গতিশক্তি, শেষ বেগ কত, শেষ বেগ একেবারে এই পয়েন্টে বেগ, শেষ বেগ ভি, আর আদি বেগ কত, আদি বেগ তো একেবারে টপমোস্ট পয়েন্টে আদি বেগ, ইউ ইকুয়াল টু কত, জিরো, আদি বেগ তো জিরো। তাহলে খেয়াল করবা, শেষ গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ইন্টু শেষ বেগের স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি মানে হচ্ছে হাফ এম ইন্টু আদি বেগের কি বলতো, আদি বেগের স্কোয়ার, এইটুকু হচ্ছে ব্যাপার। তাহলে এবার কথা হচ্ছে যে আমাদের এখন ডাব্লিউটি বা সবগুলো বল দ্বারা কৃত কাজটা আমাদের এখন বের করতে হবে, সবগুলো বল দ্বারা কৃত কাজটা আমাদের এখন বের করতে হবে। তাহলে এবার খেয়াল করবা, সবগুলো বল দ্বারা কৃত কাজ আমরা বের করবো। তো এখন এই বস্তুর উপরে কি কি বল কাজ করে একটু আমরা দেখার চেষ্টা করি, একটু আমরা অনুসন্ধান করার চেষ্টা করি কি কি বল কাজ করে। এই বস্তুটা নিচের দিকে নামতেছে, নিচের দিকে, তো কোন এক মুহূর্তে মনে করো এই জায়গায় আসলো, আমার স্মল এম ভরের বস্তুটা এই জায়গায় আসলো। এখন স্মল এম ভরের বস্তুর উপরে কি কি বল কাজ করে খুব মন দিয়ে দেখবা, খুবই মন দিয়ে দেখবা। ফার্স্ট অফ অল এমজি বল কাজ করে কোন দিকে, এমজি বল কাজ করে নিচের দিকে, এই যে এমজি বল কাজ করে কোন দিকে, নিচের দিকে। এই হচ্ছে আমার এমজি বল কাজ করে নিচের দিকে, এই যে আমার এমজি বল, এই যে আমার এমজি বল কাজ করে কোন দিকে বলতো, নিচের দিকে, এমজি বল। এখন এমজি বল কাজ করে নিচের দিকে, সবগুলো বল দ্বারা কৃত কাজ দেখতে হবে। এখন আমার এমজি বল দ্বারা কৃত কাজ দেখতে হবে, তো খুবই মন দিয়ে দেখবা, এমজি বল কাজ করে নিচের দিকে, সরণ কাজ করে কোন দিকে, নিচের দিকে। এমজি বল কাজ করে নিচের দিকে, সরণ কাজ করে কোন দিকে, নিচের দিকে। এখন আমি এমজি বল দ্বারা কৃত কাজ লিখবো, এমজি বল দ্বারা কৃত কাজ। এমজি বল দ্বারা কৃত কাজ হবে বল মানে এমজি ইন্টু সরণ মানে এইচ ইন্টু বল ও সরণের মধ্যবর্তী কোণের কস। এমজি আর এইচ এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি না, কারণ এমজি ও নিচের দিকে, এইচ ও কোন দিকে, নিচের দিকে। তাহলে এমজি আর এইচ এর মধ্যবর্তী কোণ কত, 0 ডিগ্রি। তাহলে এমজি এইচ cos 0 ডিগ্রি লেখা শেষ হয়ে গেল। এমজি বল নিয়ে আমার কাজ করা শেষ, এমজি বল দ্বারা কৃত কাজটা বের করে ফেললাম। এমজি বল দ্বারা কৃত কাজ, শুধু কি এর উপর এমজি বল কাজ করে, উত্তর হচ্ছে না, শুধু কিন্তু এর উপর এমজি বলটা কাজ করতেছে না, আরো একটা বল কাজ করে, দ্যাট ইজ ঘর্ষণজনিত বাধাদানকারী বল। ঘর্ষণজনিত বাধাদানকারী বল কাজ করতেছে কোন দিকে, উপরের দিকে, বস্তুর গতির বিপরীত দিকে, উপরের দিকে ঘর্ষণজনিত বাধাদানকারী বল কাজ করতেছিল। ঘর্ষণজনিত বাধাদানকারী বল কাজ করে কোন দিকে, উপরের দিকে, কারণ বস্তু নামতেছে নিচের দিকে, বস্তুটা কিন্তু প্র্যাকটিক্যালি এ ত্বরণের নিচের দিকে পড়তেছে, বস্তুটা প্র্যাকটিক্যালি এ ত্বরণের নিচের দিকে পড়তেছে। তাহলে ঘর্ষণজনিত বাধাদানকারী বল কাজ করবে কোন দিকে, উপরের দিকে, দ্যাট ইজ ঘর্ষণজনিত বাধাদানকারী বল, এফ আর প্রকাশ করতে পারো, রেজিস্টিভ ফোর্স, ঘর্ষণজনিত বাধাদানকারী বল। এবার তুমি বলবা ঘর্ষণজনিত বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ বের করবো আমরা, ঘর্ষণজনিত বাধাদানকারী বল দ্বারা কৃত কাজ বের করবো আমরা। এখন খেয়াল করবা, ঘর্ষণজনিত বাধাদানকারী বল আর সরণ এদের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি না। দেখো খেয়াল করো, এটা অনেকে বুঝে না, আমি বলতেছি দেখো, এই যে ঘর্ষণজনিত বল কাজ করে কোন দিকে, উপরের দিকে, ঘর্ষণজনিত বাধাদানকারী বল কাজ করে কোন দিকে, উপরের দিকে। আর বস্তুর সরণ কোন দিকে কাজ করে, বস্তুর সরণ এইচ কোন দিকে কাজ করে, নিচের দিকে। তাহলে বস্তুর সরণ কোন দিকে কাজ করে বলো তো, নিচের দিকে কাজ করে, দ্যাট ইজ আমার বস্তুর সরণ এইচ। আমি বলতেছিলাম যে ঘর্ষণজনিত বাধাদানকারী বল আর সরণ এদের মধ্যবর্তী কোণ থিটা, দ্যাট ইজ কত বলো তো, 180 ডিগ্রি না, অবশ্যই 180 ডিগ্রি। আচ্ছা, এখন ঘর্ষণজনিত বল দ্বারা কৃত কাজ বের করবো, দ্যাট ইজ বল, ঘর্ষণজনিত বল এফ আর ইন্টু সরণ, দ্যাট ইজ এইচ ইন্টু কস কত বলতো, কস বল এবং সরণের মধ্যবর্তী কোণ মানে কস 180 ডিগ্রি, এই যে কস 180 ডিগ্রি ইজ ইকুয়াল টু ডান পক্ষে হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার মাইনাস ইউ তো জিরো, ইউ জিরো হলে হাফ এম ইউ স্কোয়ার মানটা জিরো হবে, ইউ তো জিরো, আদিবেগ জিরো, আদিবেগ জিরো হলে হাফ এম ইউ স্কোয়ার কত হবে, জিরো হবে, তাহলে মাইনাস জিরো। তাহলে এখান থেকে কস জিরোর ভ্যালু 1, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে, খেয়াল করবা, এম জি এইচ কস জিরোর ভ্যালু হচ্ছে 1 আর কস 180 ভ্যালু হচ্ছে -1, কস 180 মানে হচ্ছে -1, তাহলে আসবে হচ্ছে মাইনাস রেজিস্টিভ ফোর্স ইন্টু এইচ ইকুয়াল টু ডান পক্ষে আমার থাকবে হচ্ছে হাফ এম ভি স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা রেজিস্টিভ ফোর্সের মানটা বের করবো, তাহলে এফ রেজিস্টিভ ফোর্স ইন্টু এইচ ইজ ইকুয়াল টু আমার থাকবে হচ্ছে এম জি এইচ মাইনাস অফ হাফ এম ভি স্কোয়ার,
হাফ mv স্কয়ার। তাহলে এখান থেকে আমার রেজিস্টিভ ফোর্সের মানটা আমাদের বের করতে হবে, রেজিস্টিভ ফোর্সের মান। তাহলে এখান থেকে রেজিস্টিভ ফোর্স বা আমরা যেটাকে বলতে পারি হচ্ছে তোমার ঘর্ষণ জনিত বাধানকারী বল ইজ ইকুয়াল টু হবে হচ্ছে mgh মাইনাস অফ হাফ মানে 0.5 mv স্কয়ার বাই কত বলো তো, বাই হচ্ছে h, যেখানে এইচ এর মান তুমি জানো, সব মান টান বসায় তুমি এফ আর এর মানটা তুমি বের করতে পারবা। এফ আর মানে হচ্ছে রেজিস্টিভ ফোর্স বা ঘর্ষণ জনিত বাধানকারী বল, সব মান তুমি জানো। এইচ এর মান হচ্ছে 15 মিটার, এইচ এর জায়গায় 15 মিটার বসাবা 15 মিটার। ভি এর মান হচ্ছে 10, তাহলে ভি এর জায়গায় 10 মিটার পার সেকেন্ড বসাবা ভি এর মান। এম এর মান হচ্ছে বস্তুর ভর, বস্তুর ভরের জায়গায় 4 কেজি বসাবা 4 কেজি, আর জি মানে 9.8, এখানে বসায় তুমি রেজিস্টিভ ফোর্সের মানটা বের করতে পারবা। এবং বলো বুঝতে পারছি কিনা, মানটা তো বের করতে পারলাম কিন্তু ব্যাপারটা কি আমি বুঝতে পারলাম কিনা, এটা বলো। কত আসছে 25.87। আমরা কিন্তু এরকম না যে ভাইয়া মেথড 1 শিখলাম ওটা ভালো লাগছে মেথড 2 শিখবো না, এরকম না। কেন এরকম না? কারণ যদি তোমাকে কোশ্চেনে বলে যে এই অঙ্কটা প্রমাণ করে দেখাও যে উপরোক্ত উদ্দীপকটি কাজ ক্ষমতা শক্তি উদ্দীপকটি কাজ শক্তি উপপাদ্য সমর্থন করে, তাহলে এই ম্যাথটা কোনভাবে করবা? তাহলে কি মেথড 1 ডে করলে হবে? খেয়াল করবা, কোশ্চেনে লাস্টে বললো যে প্রমাণ করো যে উদ্দীপকের ঘটনাটি কাজ শক্তি উপপাদ্য নীতি সমর্থন করে। তাহলে কি নর্মালি যে নিউটনের বলবিদ্যা নীতি দিয়ে যে ম্যাথটা করলাম ওভাবে ম্যাথটা করলে হবে? উত্তর হচ্ছে ওভাবে ম্যাথটা করলে কিন্তু হবে না, আমাদের মেথড 2 সলভ করা লাগবে। আমাদের কোশ্চেনে বলে দিবে, যদি কোশ্চেনে বলে যে উদ্দীপকটি নিউটনিয়ান বলবিদ্যা মেথডে সলভ করো বা নিউটনিয়ান বলবিদ্যা নিউটনের গতিসূত্রকে সমর্থন করে কিনা, উদ্দীপকের ঘটনাটি নিউটনের গতিসূত্র সমর্থন করে কিনা, তখন কি মেথড 2 দিয়ে করলে হবে? উত্তর হচ্ছে না, তখন মেথড 1 দিয়ে করতে হবে। আর যদি কোশ্চেনে কোনো মেথড বলে না দেয় তাহলে তুমি 3টা মেথডের মধ্যে যে কোনো একটা মেথডে সলভ করতে পারবা। এই হচ্ছে আমাদের কথা। শক্তি সংরক্ষণশীলতা, শক্তি সংরক্ষণশীলতা কি আমরা জানি। দেখো শক্তি সংরক্ষণশীলতা নীতি মানে কি, দেখো এটা হচ্ছে একেবারে টপ মোস্ট পয়েন্টে, একটু মন দিয়ে দেখবা। এখানে ধর একটা বস্তু ছিল, এই বস্তুটা ভূমি থেকে এই উচ্চতায় আছে, খুবই মন দিয়ে দেখবা। এই হচ্ছে মাটি, এই হচ্ছে মাটি। হ্যাঁ, খাতায় তোলার দরকার নেই, জাস্ট আপাতত দেখো, পরে খাতায় তুলো। আমি একটু টাইম দিব না, 2 মিনিট 1 মিনিট টাইম দিব খাতা তোলার জন্য, 1 মিনিট মানে 10-15 মিনিট টাইম দিব, মানে 10-12 সেকেন্ড টাইম দিব। আচ্ছা, একেবারে টপ মোস্ট পয়েন্টে বস্তুটা ছিল, এখান থেকে বস্তুটাকে আমি ছেড়ে দিছি, যার ফলে বস্তুটা নিচের দিকে পড়তেছে, সে ভূমিতে আঘাত করছে। আচ্ছা, এখন টপ মোস্ট পয়েন্টে এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, মানে যখন একদম উপর আপার পয়েন্টে আছে, এখানে তো তার বেগ 0, আদি বেগ 0, ইউ ইজ ইকুয়াল টু 0, আদি বেগ 0, এখানে তার আদি বেগ 0। আর একেবারে বটম মোস্ট পয়েন্টে, লোয়ার পয়েন্টে, আমি পয়েন্টের নাম দিলাম হচ্ছে বি পয়েন্ট, এই পয়েন্টের নাম দিলাম এ পয়েন্ট, আর এই পয়েন্টের নাম দিলাম হচ্ছে আমরা বি পয়েন্ট। আচ্ছা, তাহলে একটা বস্তুকে আমরা এখান থেকে ছাড়ছি, ছেড়ে সে এইচ উলম্ব বরাবর এইচ পরিমাণ পথ অতিক্রম করে সে বি পয়েন্টে পড়বে। আচ্ছা, এখন শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে কি জানো? পথের মাঝে প্রত্যেকটা পয়েন্টে মোট শক্তি সমান। পথের মাঝে এই যে এ থেকে বস্তুটা হচ্ছে নিচের দিকে নামতে বিতে আসলো, পথের মাঝে প্রত্যেকটা বিন্দুতে মোট শক্তি কি বলতো? ইকুয়াল। এটাকে বলা হয় শক্তির সংরক্ষণশীলতা নীতি। এবার দেখবা, তাহলে শক্তির সংরক্ষণশীলতা নীতি মানে হচ্ছে এ বিন্দুতে মোট শক্তি আর বি বিন্দুতে মোট শক্তি কি বলতো? সমান। তাহলে এখন খেয়াল করবা, আমি ধরলাম আন্দাজ এ বিন্দুতে মোট শক্তি আমি ধরলাম হচ্ছে 100 জুল, এ বিন্দুতে মোট শক্তি। আর বি বিন্দুতে মোট শক্তি আমি, তাহলে অবশ্যই বি বিন্দুতে টোটাল এনার্জি কত হতে হবে? 100 জুল হতে হবে, 100 জুল হতে হবে। তাহলে তো শক্তি সংরক্ষণশীল, তাই না? এ বিন্দুতে মোট শক্তি 100 জুল যদি হয় তাহলে অবশ্যই বি বিন্দুতে মোট শক্তি কত হতে হবে? মানে এই বস্তু যখন পুরো পথ অতিক্রম করে যখন সে বি পয়েন্টে আসবে, এই বস্তুটা যখন পুরো পথ অতিক্রম করে যখন এই বস্তুটা বি পয়েন্টে আসবে তখন তার মোট শক্তি কত হতে হবে? 100 জুল হতে হবে। যদি এটা এই ঘটনার তখনই ঘটবে যদি পথের মাঝে কোনো বাধাদানকারী বল না থাকে বা পথের মাঝে শক্তি লস করার মতন কেউ যদি না থাকে। পথের মাঝে যদি শক্তি লস করার মতন কেউ যদি না থাকে তাহলে একেবারে টপ মোস্ট পয়েন্টে মোট শক্তি যা, একেবারে বটম মোস্ট পয়েন্টে আমার এই বস্তুটা যখন পুরো পথ অতিক্রম করে আমার এই বস্তুটা যখন একেবারে ভূমিতে আঘাত করবে, ভূমিতে তার মোট শক্তি কি হবে? হুবহু সেম হবে তখনই যখন পথের মাঝে কোনো বাধাদানকারী বল না থাকবে বা পথের মাঝে কোনো গ্যাঞ্জাম না থাকবে, পথের মাঝে শক্তি কেড়ে নেওয়ার মতন, শক্তি শোষণ করে নেওয়ার মতন কেউ যদি না থাকে, পথের মাঝে শক্তি খেয়ে ফেলার মতন, শক্তি চিবিয়ে খেয়ে ফেলার মতন কেউ যদি না থাকে তাহলে এই ঘটনাটা ঘটবে। কিন্তু আমার এই অঙ্কে এই ঘটনাটা ঘটবে না, মানে আমার এই অঙ্কে এ বিন্দুর মোট শক্তি যদি 100 জুল হয় কখনোই বি বিন্দুর মোট শক্তি 100 জুল হবে না, একটু কম হবে, কারণ পথের মাঝে আমার ঝামেলা আছে, এই অঙ্কে পথের মাঝে ঝামেলা আছে। খেয়াল করবেন, তাহলে এ বিন্দুর মোট শক্তি যদি 100 জুল হয় কখনোই বি বিন্দুর মোট শক্তি আমার এই অঙ্কে 100 জুল হবে না, একটু কম হবে, কারণ পথের মাঝে ঝামেলা আছে, পথের মাঝে গ্যাঞ্জাম আছে, পথের মাঝে বাধাদানকারী বল আছে, পথের মাঝে বাতাসের বাধা আছে, ঘর্ষণ বল আছে, এই জন্য গ্যাঞ্জাম আছে। ওই গ্যাঞ্জাম কি করে ফেলবে? শক্তি খেয়ে ফেলবে, শক্তি চেবাই খেয়ে ফেলবে, যার ফলে শেষ বিন্দুতে শক্তি সেম থাকবে না।
একেবারে টপ মোস্ট পয়েন্টের শক্তি যদি 100 জুল থাকে, বটম মোস্ট পয়েন্টের শক্তি কখনোই 100 জুল থাকবে না, একটু কম থাকবে, ধরুন 80 জুল থাকবে। এইটুকু বুঝলাম? তাহলে খেয়াল করবে একটু মন দিয়ে। তাহলে একেবারে টপ মোস্ট পয়েন্টে মোট শক্তি 100 জুল, কিন্তু একেবারে বটম মোস্ট পয়েন্টে মোট শক্তি কত? 80 জুল। তাহলে আমরা দেখো তো কি লিখতে পারি, 100 ইজ ইকুয়াল টু 80 কিন্তু লেখা যাবে না, 100 ইজ ইকুয়াল টু 80 কিন্তু লেখা যাবে না, 100 মাইনাস 20 ইকুয়াল টু কিন্তু 80 লেখা যায়। তাহলে একটু মন দিয়ে দেখবা, একটু মন দিয়ে দেখবা, এখানে কি করতে পারি আমরা, 100 লিখলাম আমরা, প্লাস লিখলাম আমরা, প্লাস দিয়ে মাইনাস 20 লিখলাম আমরা, ইকুয়াল টু কি লেখা যায়, ইকুয়াল টু 80 লেখা যায়। 100 মানে কি, 100 মানে এ বিন্দুর মোট শক্তি, এ বিন্দুতে মোট শক্তি 100 জুল। তাহলে এই দেখো 100 মানে হচ্ছে এ বিন্দুর মোট শক্তি, ই এ লিখলাম আমরা, ই টোটালে বা ইটিএ, টোটাল এনার্জি অ্যাট এ পয়েন্ট, প্লাস প্লাস দিয়ে খেয়াল করো তো এই মাইনাস বি কি শক্তি লস হয়েছে না, এনার্জি লস হয়েছে না, খেয়াল করবো তো মাইনাস বি, মাইনাস 20, এই মাইনাস 20 মানে কি এনার্জি লস হয়েছে, কারণ এ বিন্দুতে মোট শক্তি ছিল 100 জুল, বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে 80 জুল, তাহলে 20 জুল শক্তি কই চলে গেছে, 20 জুল শক্তি লস হয়ে গেছে, এনার্জি লস হয়েছে, এনার্জি কেউ খেয়ে ফেলছে, তাহলে 20 জুল শক্তি কিন্তু আসলে এনার্জি লস। এই যে মাইনাস 20 দ্যাট ইজ কি বলতো আমার এনার্জি লস আমরা বলতে পারি। দেখো প্লাস দিলাম, প্লাস দিয়ে এটাকে আমরা এনার্জি লস আমরা বলতে পারি, এনার্জি লস প্লাস দিয়ে ইজ ইকুয়াল টু আমরা 80, 80 মানে কি, 80 মানে বি বিন্দুতে মোট শক্তি 80 জুল, তাহলে বি বিন্দুতে মোট শক্তি হচ্ছে আমার 80 জুল, তাহলে 80 জুল মানে ইটিবি, টোটাল এনার্জি এট বি পয়েন্ট। ওকে, আচ্ছা তাহলে এখন কথা হচ্ছে যে ভাইয়া এই এনার্জি লসের পরিমাণটা কেমনে বের করব, এনার্জি লসের পরিমাণটা কেমনে বের করব, এনার্জি লসটা কে করতেছে, ফার্স্ট অফ অল এনার্জি লসটা কে করতেছে, এনার্জি লস পথের মাঝে শক্তি খেয়ে ফেলার মতন কেউ আছে, কে আছে, পথের মাঝে শক্তি খেয়ে ফেলার মতন হচ্ছে ঘর্ষণ বল আছে। এখন কথা হচ্ছে ভাইয়া এখানে যে শক্তি লস বা এনার্জি লস হচ্ছে, শক্তির কি হচ্ছে বলতো, শক্তির লস হচ্ছে বা শক্তির অপচয় হচ্ছে। ভাইয়া এই শক্তির অপচয়টা আমরা কেমনে বের করব, শক্তির অপচয়টা কেমনে বের করব, এই শক্তির অপচয়টা বের করব কে শক্তি নষ্ট করতেছে, ঘর্ষণ বল বা বাধাদানকারী বল, বাতাসের বাধাদানকারী ঘর্ষণ বল, এই বাধাদানকারী ঘর্ষণ বল হচ্ছে শক্তির অপচয় ঘটাচ্ছে। এই যে শক্তির অপচয় এটা কে ঘটাচ্ছে, বাতাসের বাধাদানকারী বল। সে পথের মাঝে কে আছে, পথের মাঝে বাতাসের বাধা আছে, পথের মাঝে বাতাসের কি আছে বলতো, বাতাসের বাধা আছে। তো এই যে বাতাসের বাধা দানকারী যে বল, বাতাসের বাধা দানকারী বল, সেই বাতাসের বাধা দানকারী বল দ্বারা কৃত কাজটাই হবে আসলে শক্তির অপচয়ের মান। তাহলে সেই বাতাসের বাধা দানকারী ঘর্ষণ বল দ্বারা কৃত কাজ, বাতাসের বাধা দ্বারা কৃত কাজ, বাতাসের বাধা দ্বারা সেই কৃত কাজের ভ্যালুটাই হবে হচ্ছে, বাধা দ্বারা কৃত কাজের মানটাই হবে হচ্ছে আমার এই যে এনার্জি লসের পরিমাণটা। তাহলে অ্যাকচুয়ালি আমার ফর্মুলাটা হবে কি বলতো, ইটিএ মানে টোটাল এনার্জি অফ এ পয়েন্ট প্লাস শক্তির অপচয়। শক্তির অপচয়টা কেমনে বের করবো, শক্তির অপচয়টা কে করতেছে, বাতাসের বাধা, মানে বাতাসের বাধা কাজ করতেছে বলে শক্তির লস হচ্ছে। বাতাসের বাধা এই যে এখান থেকে এই পয়েন্টে, এ থেকে বি পয়েন্টে আসতে পথের মাঝে বাতাসের বাধা আছে, মানে গ্যাঞ্জাম আছে, এই গ্যাঞ্জাম কিছুটা কাজ করতেছে, তাহলে বাতাসের বাধা দ্বারা কৃত কাজ। তাহলে বাতাসের বাধা দ্বারা কৃত কাজকে আমরা WF দিয়ে প্রকাশ করলাম, বাতাসের বাধা দ্বারা কৃত কাজ প্লাস কি ইকুয়াল টু কি বলতো, ইটিবি আমরা লিখতে পারি, ইটিবি আমরা লিখতে পারি ইকুয়াল টু ইটিবি বা টোটাল এনার্জি এট বি পয়েন্ট আমরা লিখতে পারি। এই হচ্ছে আমাদের অবস্থা। তাহলে এবার খেয়াল করবা, এবার আমরা ইটিএ, ইটিএটা ইটি এর মতন থাকলো, এই যে ইটিএ, এবার খেয়াল করবা বাতাসের বাধা দ্বারা কৃত কাজ কিন্তু আমরা লাস্ট অঙ্কে বের করছিলাম, WF মানে বাতাসের বাধা দ্বারা কৃত কাজ। তাহলে বাতাসের বাধা কোন দিকে কাজ করে, উপরের দিকে কাজ করে, বাতাসের বাধা উপরের দিকে, বাতাসের বাধা, তাহলে বাতাসের বাধা কাজ করে কোন দিকে আমরা জানি, গতির বিপরীত দিকে। বাতাসের বাধা দানকারী বল উপর দিকে কাজ করে, রেজিস্টিভ ফোর্স কাজ করে কোন দিকে, উপরের দিকে। আর বস্তুটা সরণ কোন দিকে, বস্তুটা এ থেকে বিতে নামতেছে, তাহলে বস্তুটা এ থেকে বিতে নামতেছে, বস্তুটা সরণ কোন দিক বরাবর, এ থেকে বিতে নামতেছে, বস্তুটা সরণ কিন্তু এই দিকে। তাহলে বাধানকারী বল উপরের দিকে, সরণ কোন দিকে, নিচের দিকে, এই সরণ নিচের দিকে। তাহলে সরণের দিক আর বাতাসের বাধানকারী বলের দিক কি পরস্পর উল্টো না, বাতাসের বাধানকারী বল কাজ করে উপরের দিকে, বস্তু সরণ নিচের দিকে, তাহলে সরণের দিক আর বাতাসের বাধানকারী বল কি পরস্পর উল্টো না, তাহলে বাতাসের বাধানকারী বল আর সরণের মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। তাহলে সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে দেখো কৃত কাজ বল, এই লিখছে বাতাসের বাধানকারী বল, সরণ লিখলাম, কস কত হবে বলতো, বল এবং সরণের মধ্যবর্তী কোণ, বাতাসের বাধানকারী বল আর সরণের মধ্যবর্তী কোণ, বাতাসের বাধানকারী বল হচ্ছে উপরের দিকে আর সরণ হচ্ছে নিচের দিকে, মধ্যবর্তী কোণ কত, 180 ডিগ্রি। এই যে 180 ডিগ্রি লিখলাম, ইজ ইকুয়াল টু কত বলতো, ইজ ইকুয়াল টু ইটিবি লিখলাম, ইজ ইকুয়াল টু ইটিবি লিখলাম। তাহলে এবার আমরা ইটি মানে হচ্ছে এ বিন্দুর টোটাল এনার্জি, এ বিন্দুতে, তাহলে এ বিন্দুর টোটাল এনার্জি মানে কি, টোটাল এনার্জি মানে হচ্ছে বিভব শক্তি প্লাস গতি শক্তি। তাহলে এ বিন্দুতে কি কোনো বেগ আছে, নাই, এ বিন্দুতে কোনো বেগ নাই, তাহলে এ বিন্দুর মোট শক্তি জায়গা আমরা কি লিখবো খেয়াল করবা, এ বিন্দুর মোট শক্তি জায়গা আমরা কি লিখবো খেয়াল করবা, এ বিন্দুর মোট শক্তি, এ বিন্দুর কোনো গতি শক্তি নাই মানে হচ্ছে বেগ নাই, 0, প্লাস এ বিন্দুর কিন্তু বিভব শক্তি আছে কত, দেখো এই বিন্দু কিন্তু নির্দিষ্ট উচ্চতায় আছে, কত উচ্চতায় আছে, h উচ্চতায় আছে, এই বিন্দুটা h উচ্চতায় আছে, উচ্চতার কারণে তার মধ্যে কিন্তু বিভব শক্তি জন্ম হবে, দ্যাট ইজ mgh প্লাস, আচ্ছা cos 180 মান হচ্ছে -1, তাহলে cos 180 মান -1 আসবে হচ্ছে -fr * h ইজ ইকুয়াল টু ইটিবি, ইটিবি মানে হচ্ছে বি বিন্দুর টোটাল এনার্জি
আচ্ছা দেখো তো বি বিন্দুতে কিন্তু বেগ আছে, ভেলোসিটি আছে ভি, সেটা আমার কত বলতো 10 মিটার পার সেকেন্ড। বি বিন্দুতে ভেলোসিটি আছে 10, ভেলোসিটির কারণে তার মধ্যে কিন্তু গতিশক্তি আছে, ভেলোসিটির কারণে। তাহলে বি বিন্দুতে কিন্তু ভেলোসিটি আছে, ভেলোসিটির কারণে তার মধ্যে গতিশক্তি আছে, দ্যাট ইজ হাফ এম ভি স্কয়ার। লিখলাম আমরা প্লাস বি বিন্দু কোথায়, একদম মাটিতে না, মাটিতে। মাটিতে কি কোনো উচ্চতা আছে? নাই। তাহলে বি বিন্দুর কোনো উচ্চতা নাই, কারণ সে মাটিতে অবস্থান করতেছে। তাহলে মাটিতে কোনো উচ্চতা নাই মানে কি, মাটিতে কোনো বিভব শক্তি নাই। তাহলে এই হচ্ছে আমার বি বিন্দুর মোট শক্তি। গতিশক্তি প্লাস বিভব শক্তি মানে হচ্ছে মোট শক্তি। তাহলে গতিশক্তি প্লাস বিভব শক্তি মানে বি বিন্দুর মোট শক্তি। বি বিন্দুর বেগ আছে, কারণ 10 মিটার পার সেকেন্ড বেগে সে আঘাত করতেছে, বেগ প্লাস বিভব শক্তি 0। এটি মানে হচ্ছে এ বিন্দুর মোট শক্তি। এ বিন্দুর মোট শক্তি হবে গতিশক্তি প্লাস বিভব শক্তি। গতিশক্তি 0, কারণ এই বিন্দুতে কোনো ভেলোসিটি নাই, 0, ভেলোসিটি 0, তাই গতিশক্তি 0 প্লাস mgh, কারণ এই বিন্দুতে উচ্চতা আছে, এই উচ্চতায় আছে, তাই mgh। এই যে লিখলাম আমরা। তাহলে এখান থেকে আমরা হচ্ছে কি করব, খেয়াল করবা, এখান থেকে আমরা হচ্ছে অ্যাকচুয়ালি হচ্ছে এফ আর এইচ এর মানটা বের করব। আচ্ছা, তাহলে আমরা এটা মুছে দিই, খেয়াল করবা। আমরা এই লাইনে ছিলাম, দেখো আমরা এই লাইনে ছিলাম, এই যে এই লাইনে, খেয়াল করবা। আমরা এই লাইনটা আসলে ইম্পর্টেন্ট লাইন। এই যে এই লাইনের পরে হচ্ছে আমরা এই পাশের লাইনটা লিখছি, এই লাইনের পরে এই লাইন লিখছি, এই লাইনের পরে আমরা এই লাইন লিখছি, তারপরে এই লাইন লিখছি, এই লাইনের পরে আমরা এই লাইন লিখছি। এটা হচ্ছে আমার প্রথম লাইন, আমি লিখে দিচ্ছি তোমাদের সুবিধার্থে। 1 নাম্বার লাইন, এটা হচ্ছে 2 নাম্বার লাইন, এটা হচ্ছে 3 নাম্বার লাইন। ওকে, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইনটা এখানে লিখবো, 4 নাম্বার লাইনটা এখানে লিখতেছি। খেয়াল করবা, জাস্ট ক্যালকুলেশন, আর কিছুই না। বাম পক্ষে আমার mgh মাইনাস অফ FRH ইজ ইকুয়াল টু হচ্ছে হাফ mv স্কয়ার, মানে 0.5 mv স্কয়ার। এখন তো আগের মতন একদম এখান থেকে FR টা বের করবা। FRH ইজ ইকুয়াল টু mgh মাইনাস কত বলো, মাইনাস 0.5 mv স্কয়ার। এখান থেকে তুমি এফআর টা বের করবা, সব মানটা তুমি জানো। এফআর মানে রেজিস্টিভ ফোর্স বা ঘর্ষণ জনিত বাধানকারী বলের মানটা বের করবা, দেখবা আগের মতোই আসবে, আগের মানটাই আসবে। ঠিক আছে, কোশ্চেনে তোমাকে যদি বলে যে শক্তি সংরক্ষণশীলতা নীতি দ্বারা এটি ব্যাখ্যা করো, তাহলে তুমি এইভাবে ম্যাথটা করবা। তাহলে এটা হচ্ছে 3 নাম্বার ম্যাথ, 3 নাম্বার লাইন, 4 নাম্বার লাইন, এটা 4 নাম্বার লাইন, এটা 5 নাম্বার লাইন, দেন 6 নাম্বার লাইনে হচ্ছে উত্তর। ঠিক আছে, আশা করি বুঝতে পারলাম। বলো বুঝতে পারছি কিনা ম্যাথটা? একটু ম্যাথটা সলভ করি, দেখো কি বলছে। তো আমরা একটু ঘটনাটা ব্যাখ্যা করি। ঘটনাটা এই হচ্ছে আমাদের মাটি, আর এখানে ধরো আমার আম আছে। আমি আম অবশ্যই সুন্দর করে রাখতে পারবো না, আম এভাবে রাখে না, এই দেখো এইভাবে, এই দেখো আম, সুন্দর আম। ঠিক আছে, ওহ ওয়াও কি সুন্দর আম। আচ্ছা, দেখলেই খেতে মন চাচ্ছে। আচ্ছা, এই হচ্ছে আমার আম। ঠিক আছে, আচ্ছা, এই আমটাকে লক্ষ্য করে হচ্ছে পাথর ছড়ে হয়েছে। হ্যাঁ, আমটাকে লক্ষ্য করে তো আমটা মাটি থেকে আমি ধরলাম এইচ পরিমাণ উচ্চতায় আমটা আছে। তাই মাটি থেকেও দেখো এইচ পরিমাণ উচ্চতায় ধরো আমার আমটা আছে, এইচ পরিমাণ। আচ্ছা, এই আমটাকে লক্ষ্য করেছে, 2 বার পাথর নিক্ষেপ করছে, 2 বার। কেস নাম্বার 1, কেস নাম্বার 2, 2 বার পাথর নিক্ষেপ করা হয়েছে। আচ্ছা, এবার খেয়াল করবা, এবার আমটার উচ্চতা বলতে মাটি থেকে আমের উচ্চতা বের করতে বলছে। মানে আমটার উচ্চতা মানে এই না যে অনেকে এবার এই আমটার সাইজটা স্কেল দিয়ে বের করি, তো এটা কি আমার আমটার উচ্চতা? আমটার সাইজটা স্কেল দিয়ে বের করি, তো আমের সাইজ এতটুকু মাত্র, এইটুকু সাইজ আমের সাইজ, এটা কি আমের উচ্চতা? না ভাই, আমটা কত উচ্চতায় আছে এটা বোঝাচ্ছে। আমের উচ্চতা কত মানে আমটা কতটুকু উচ্চতায় আছে, মাটির সাপেক্ষে কতটুকু উচ্চতায় আছে, সেটা হচ্ছে আমার আম। আম আকাশে ভাসে না, এখানে মনে করো গাছও আছে। এখন কি আমার তারা গাছও আঁকাবা? এই হচ্ছে গাছ, এখানে মনে করো গাছ আছে। ঠিক আছে, আম গাছের ডাল, এই ডালের মধ্যে বাবা ভালোই থাকি আমি, মোটামুটি করে ভালোই থাকি। এই হচ্ছে আমাদের কথা, এখানে গাছ আছে, আম গাছ। ঠিক আছে, এই তো যাই হোক। তাহলে এবার কথা হচ্ছে যে দুইটা কেস নাম্বার 1 আর কেস নাম্বার 2। আচ্ছা, কেস নাম্বার 1 এ মনে করো আমটাকে মানে একটা পাথর নিক্ষেপ করা হয়েছে। তো নিক্ষেপ করা আমরা এই পাথরটা, একটা পাথরই যে পাথর মাটি থেকে নিক্ষেপ করা হয়েছে। তো নিক্ষেপ করা হয়েছে যখন সে একেবারে আম পর্যন্ত পৌঁছায়, তখন ওই পাথরটার বেগ আমার বলা আছে 9.8 মিটার পার সেকেন্ড। মানে একটা পাথর, লাল পাথর, মানে প্রথম অবস্থা, কেস নাম্বার 1, এক নাম্বার কেস নাম্বার 1 তোমার পাথর নিক্ষেপ করা হয়েছে, পাথরটা উপর পর্যন্ত উঠছে, আম পর্যন্ত উঠছে। তাহলে কত, আমে যখন আম পর্যন্ত উঠছে তখন পাথরটার বেগ, এই যে লাল পাথরটার বেগ হচ্ছে বলা আছে 9.8। এই পাথরটার বেগ হচ্ছে আমার 9.8 মিটার পার সেকেন্ড। পাথরটার বেগ হচ্ছে 9.8 মিটার পার সেকেন্ড। এটা হচ্ছে প্রথম অবস্থা। প্রথম অবস্থায় পাথর আমি মাটি থেকে নিক্ষেপ করলাম, পাথরটা উপর দিকে উঠতে যখন আম পর্যন্ত পৌঁছেছে, তখন পাথরটার বেগ ছিল 9.8 মিটার পার সেকেন্ড। তখন পাথরটার বেগটাকে আমরা ভি দিয়ে প্রকাশ করলাম, পাথরের বেগ। হ্যাঁ, আচ্ছা, এক নাম্বার কেসে এই যে পাথরটা, এই পাথরটার মোট শক্তিকে আমরা E1 ধরলাম। E1, সে E1 হবে মানে এই অবস্থায় পাথরটার মোট শক্তি। খেয়াল করবা, এই অবস্থায় পাথরের মধ্যে কিন্তু বেগ আছে, তাহলে বেগের কারণে তার মধ্যে কিন্তু গতিশক্তি আছে, হাফ mv স্কয়ার প্লাস এই পাথরটার কিন্তু এই অবস্থায় একটা উচ্চতা আছে। দেখো, মাটির সাপেক্ষে সে এইচ উচ্চতায় আছে, এই অবস্থায় পাথরটা কিন্তু একটা উচ্চতায় আছে, মাটির সাপেক্ষে এইচ উচ্চতায় আছে। উচ্চতায় থাকলে পাথরটার মধ্যে বিভব শক্তি জমা হবে, এর মধ্যে একটা বিভব শক্তি আছে, দ্যাট ইজ mg ইনটু কি বলতো, উচ্চতা। ঠিক আছে, দেখো লাল পাথরটা মানে প্রথম অবস্থায় 1 নাম্বার কেসের জন্য এই পাথরটার মধ্যে কিন্তু গতিশক্তিও আছে বেগের কারণে, এই পাথরটার মধ্যে কিন্তু বিভব শক্তি আছে উচ্চতার কারণে। বুঝা গেল? আচ্ছা, এবার আমরা 2 নাম্বার কেস হলো সেকেন্ড বার আমরা
আর একটা পাথর সে মানে একই পাথর সে নিক্ষেপ করতেছে, একই পাথর। পাথরের ভর হচ্ছে আমার এম মানে পাথরের ভর, এখানে এম মানে হচ্ছে পাথরের ভর, একই ভর আর কি, পাথরের ভর হচ্ছে আমার স্মল এম, এম মানে পাথরের ভর দেওয়া নেই কোশ্চেনে। আচ্ছা, তো আটটা পাথরকে সে নিক্ষেপ করছে, পাথরটা উপর দিকে নিক্ষেপ করছে, পাথরটা উপর দিকে যাবে 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 যাবে, বলা আছে যে কেবলমাত্র আম অবধি পৌঁছায়, কেবলমাত্র। তাহলে কেবলমাত্র আম অবধি পৌঁছায় মানে আসলে তোমাকে বুঝতে হবে কি বলতেছে। সেকেন্ড বার যখন এই যে কালো পাথরটাকে সে নিক্ষেপ করছে, সেকেন্ড বার পাথরটা কেবলমাত্র আম অবধি পৌঁছায় মানে, কেবলমাত্র আম অবধি পৌঁছায় মানে সেকেন্ড বার, এই যে দ্যাট ইজ আমার সেকেন্ড কেস, সেকেন্ড কেসে যখন পাথরটাকে আমরা নিক্ষেপ করছি, এই পাথরটা উপরে উঠতে 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 একেবারে টপোস্ট পয়েন্টে মানে একেবারে আম পর্যন্ত যখন সে পৌঁছাইছে, কেবলমাত্র পৌঁছায় মানে এই পয়েন্টে তার ভেলোসিটি কত হয়ে গেছে বলতো? 0 হয়ে গেছে। সেকেন্ড কেসে যখন সে পাথরটাকে মাটি থেকে নিক্ষেপ করছে, উঠতে 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 একেবারে উঠতে 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 একেবারে যখন আম পর্যন্ত পৌঁছেছে, তখন তার বেগটা কত হয়ে গেছে? 0 হয়ে গেছে। এখন আমাদের এই পাথরটার মোট শক্তি বের করতে হবে। এই পাথরটার এই অবস্থায়, এই পাথরটার এই কালো পাথরটার মানে কালো অবস্থায় মানে কেস নাম্বার 2, কেস নাম্বার 2 তে এই পাথরটার মোট শক্তি বের করব। এই পাথরটার মোট শক্তিকে আমরা E2 দিয়ে প্রকাশ করলাম, এই পাথরটার মোট শক্তি। E2 আমরা বের করতে চাই, E2 হবে খেয়াল করবা, এই অবস্থায় পাথরের কোনো ভেলোসিটি নাই, তাহলে বেগ নাই মানে কোনো গতিশক্তি নাই, প্লাস এই অবস্থায় পাথরটা কিন্তু h উচ্চতায় আছে, এই অবস্থায় পাথরটা কিন্তু h উচ্চতায় আছে, উচ্চতার কারণে এই পাথরটার মধ্যে একটা বিভব শক্তি জমা হবে, দ্যাট ইজ mg * h। এই হচ্ছে আমার 2 নাম্বার কেসের জন্য। কোশ্চেনে বলা আছে প্রশ্ন মতে যে লোকটা পূর্বের তুলনায় অর্ধেক শক্তি দ্বারা হচ্ছে পাথরটাকে নিক্ষেপ করছে। তাহলে এটা হচ্ছে আমার প্রথম অবস্থায় লোকটার নিক্ষেপিত পাথরের মোট শক্তি, E1 মানে হচ্ছে প্রথম অবস্থায় লোকটার নিক্ষেপিত পাথরের মোট শক্তি, আর E2 মানে হচ্ছে দ্বিতীয় অবস্থায় লোকটার নিক্ষেপিত পাথরের মোট শক্তি। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে আমাদের বলছে, শর্ত মতে প্রথম অবস্থায় পাথরের নিক্ষেপের মোট শক্তি হচ্ছে আমার E1, প্রথম অবস্থায় পাথরের নিক্ষেপের মোট শক্তি হচ্ছে E1, সেটা হচ্ছে দ্বিতীয় অবস্থায় উল্টা লিখছি, এটা হচ্ছে আমার দ্বিতীয় অবস্থায় পাথরের মোট শক্তি E2, দ্বিতীয় অবস্থায় পাথরের মোট শক্তি হচ্ছে প্রথম অবস্থায় পাথরের মোট শক্তির অর্ধেক, বলছে পরবর্তীতে তার দেখো এই যে বলছে অতঃপর লোকটা পূর্বের তুলনায় অর্ধেক শক্তি দ্বারা, পূর্বের তুলনায়, তাহলে নতুন অবস্থায় পাথরের মোট শক্তি হবে, পূর্বের অবস্থায় পাথরের মোট শক্তির কত বলতো? অর্ধেক। এটা আমাদের শর্তে দেওয়া আছে, নতুন অবস্থায় পাথরের মোট শক্তি হবে পূর্বের অবস্থায় পাথরের মোট শক্তির অর্ধেক, কোশ্চেনে বলা আছে। তাহলে এখান থেকে 2 আমি পাঠিয়ে দাও, পাবা হচ্ছে 2E2 ইকুয়াল টু কি বলতো? 2E2 ইকুয়াল টু হচ্ছে E1 পাবো আমরা। তাহলে এখান থেকে মানগুলো বসে দাও, 2E2, তাহলে 2E2 কত? E2 হচ্ছে mgh, তাহলে 2mgh ইকুয়াল টু কি বলতো? E1 কত? E1 হচ্ছে আমার হাফ mv স্কয়ার মাইনাস প্লাস কি বলতো? প্লাস mgh। তাহলে এখান থেকে খেয়াল করবা, এখান থেকে 2mgh, এই mghটাকে বামে আনো, তাহলে বামে আনলে পাবো হচ্ছে 2mgh মাইনাস অফ mgh ইকুয়াল টু হাফ mv স্কয়ার, তাহলে এখান থেকে খেয়াল করবা এই mgটাকে বামে আনতেছি, তাহলে মাইনাস mgh, তাহলে দুইটা mgh থেকে একটা mgh বাদ দিয়ে থাকবে হচ্ছে একটা mgh, তাহলে একটা mgh ইকুয়াল টু কত বলতো? হাফ mv স্কয়ার, একটা mgh ইকুয়াল টু হাফ mv স্কয়ার। তাহলে এখান থেকে m আর m কাটা যাবে, কাটা গেলে এখানে আমার থাকবে হচ্ছে আমি কি কোনো ভুল করছি? h বের করতে বলছি, h, আচ্ছা h বের করতে বলছি, আমি আমের উচ্চতা বের করতে বলছি, আমের উচ্চতা h, তাহলে h ইকুয়াল টু হবে হচ্ছে v স্কয়ার বাই 2g, তো এখান থেকে h ইকুয়াল টু থাকবে হচ্ছে v স্কয়ার মানে হচ্ছে 9.8 এর স্কয়ার ডিভাইড বাই 2 ইনটু 9.8, মেবি 4.9 আসবে, h এর মান 4.9 মিটার। এটা হচ্ছে আমার উত্তর। বুঝতে পারছি কিনা বলো তো একটু ছোট বন্ধুরা, বুঝতে পারলাম কিনা ম্যাথটা? ওকে, তাহলে আমরা সলভ করি ওয়ার্ক এনার্জি থিওরি মেথড। আচ্ছা, একটু বুঝাই বলি জিনিসটা কি। মনে করো যে এটা রাস্তা, চিত্র আঁকবা, চিত্র আঁকলে ফিজিক্সে চিত্র আঁকলে মোটামুটি অঙ্ক হয়ে যায় অনেকটুকু। এই হচ্ছে আমাদের গাড়ি, সুন্দর গাড়ি, আমার গাড়ি, পাজেরো গাড়ি, ঠিক আছে। এই যে এক সময় হচ্ছে আমি কিনতে পারবো, যখন আমি গরিব থেকে ধনী হব তখন আমি ইনশাল্লাহ। খেয়াল করবা, এই হচ্ছে পাজেরো গাড়ি, তো যার ভর হচ্ছে m। আচ্ছা, তো এই গাড়িটা হচ্ছে তোমার এই গাড়িটা স্থির অবস্থা হতে মানে আদিবেগ 0, u ইকুয়াল টু 0, আদিবেগ 0, স্থির অবস্থা হতে গাড়িটা হচ্ছে কিছু সময় পর তার বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এই হচ্ছে আমাদের গাড়িটা, যার বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড হয়ে গেছে স্থির অবস্থা হতে। এই যে গাড়ি, পাজেরো গাড়ি, তো খেয়াল করবা স্থির অবস্থা হতে গাড়িটার বেগ হচ্ছে তোমার 30 মিটার পার সেকেন্ড হয়ে গেছে। এই মোটামুটি করে গাড়িটা আঁকলাম। এই যে তো দ্যাট ইজ হচ্ছে আমার গাড়ির ভর হচ্ছে আমার m, এবং গাড়ির শেষ বেগ হচ্ছে 30 মিটার পার সেকেন্ড, তাহলে v ইজ ইকুয়াল টু কত বলতো? 30 মিটার পার সেকেন্ড। ওকে, ভালো কথা, খুবই সুন্দর কথা। আচ্ছা, তো গাড়িটার বেগ 0 থেকে হঠাৎ করে মানে নিমিষে মনে তো 30 মিটার পার সেকেন্ড হয়ে যাবে না গাড়ির বেগ, তাই না? তাহলে গাড়ির বেগ হচ্ছে 0 থেকে বাড়তে 30 মিটার পার সেকেন্ড হতে আমি ধরলাম স্মল টি পরিমাণ টাইম লাগে। ওকে, আচ্ছা, তাহলে আমরা জানি হচ্ছে কাজ শক্তি উপপাদ্য অনুসারে কৃতকাজ W ইজ ইকুয়াল টু হচ্ছে কৃতকাজ সমান গতিশক্তির পরিবর্তন। ওয়ার্ক এনার্জি থিওরেম অনুসারে বা কাজ শক্তি উপপাদ্য অনুসারে
কাজ শক্তি উপপাদ্য অনুযায়ী আমরা জানি W ইকুয়াল টু কৃত কাজ সমান গতিশক্তির পরিবর্তন, শেষ গতিশক্তি হাফ এম ভি স্কোয়ার মাইনাস আদি গতিশক্তি হাফ এম ইউ স্কোয়ার। আচ্ছা, বাদ বাকিগুলো থাকবে সোজা। আমরা আবার ছোটবেলায় পড়ছিলাম ক্ষমতা P ইজ ইকুয়াল টু কৃত কাজ বাই কি বলতো, কাজ বাই সময়, ক্ষমতা। তাহলে এখান থেকে বলা যায় কৃত কাজ W ইকুয়াল টু ক্ষমতা ইন্টু সময়, W ইকুয়াল টু পিটি। তাহলে W জায়গায় পিটি লিখে দাও, W জায়গায় আমরা পিটি লিখে দিলাম, আর এখানে হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার। আচ্ছা, হাফ এম ইউ স্কোয়ারটা কত হবে, 0 হবে না, কারণ ইউ তো 0, আদিবেগ 0। আদিবেগ 0 হলে আমার এই টার্মটা কত হয়ে যাবে বলতো, 0 হয়ে বাদ চলে যাবে এই টার্মটা, তাহলে মাইনাস 0। তাহলে এখান থেকে হচ্ছে আমরা ইজিলি টাইমের ভ্যালুটা বের করতে পারবো। তাহলে টাইমের ভ্যালু বের করতে বলছে, টাইম টি ইজ ইকুয়াল টু টাইমের ভ্যালুটা আমাদের বের করতে বলছে যে 0 থেকে ভি হতে কি পরিমাণ টাইম লাগবে, টাইমের ভ্যালু আমাদের বের করতে বলছে। তাহলে টি ইকুয়াল টু হবে হচ্ছে আমার হাফ এম ভি স্কোয়ার ডিভাইড বাই কি বলতো, ডিভাইড বাই হচ্ছে পি। তাহলে খেয়াল করবা, হাফ মানে 0.5, এম হচ্ছে গাড়ির ভর 1200 কেজি, আর ভি হচ্ছে আমার শেষ বেগ 30 এর স্কোয়ার, ডিভাইড বাই পি হচ্ছে আমার ক্ষমতা। তো ক্ষমতার মান দেওয়া আছে 90 কিলোওয়াট, তাহলে ক্ষমতার মান দেওয়া আছে 90 কিলোওয়াট, অবশ্যই এটাকে ওয়াটে কনভার্ট করবা। তো কিলোওয়াটের মানটাকে হচ্ছে তুমি 10 কিউব দিয়ে গুণ করলে ওয়াটে কনভার্ট হয়ে যাবে, দ্যাট ইজ হচ্ছে আমার ক্ষমতা। তাহলে এই ক্ষমতা বসাই দিবা, 90 কিলোওয়াট, তো একে তুমি 10 কিউব দিয়ে গুণ করবা, তাহলে সেকেন্ড আসবে মেবি কত সেকেন্ড, 2 সেকেন্ড মেবি না, কত আসে মেবি 2 সেকেন্ড বা 3 সেকেন্ড আসবে। টি এর ভ্যালু 2 বা 3 সেকেন্ড, দেখো তো কত সেকেন্ড আসে, 90। আমি কাটাকাটি করি না, 9 কাটাকাটি করলাম একটু হালকা করে, 3 কিউব মানে হচ্ছে 1000, 10 কিউব মানে হচ্ছে 1000, একটা শূন্য কাটা, 30 স্কোয়ার মানে 9, 30 স্কোয়ার মানে কত, 3 থেকে 9, 900 না, 30 স্কোয়ার মানে 900, তাহলে দুইটা শূন্য কাটা। তাহলে এখান থেকে খেয়াল করবা 9 আর 9 কাটা, কি রে ভাই হাঁটাতে তো করে ফেললাম, তাহলে 5 12 নাকি, তাহলে কত 6 সেকেন্ড, 6 সেকেন্ড আসবে না, 12 আর 0.5 হলো 6। ও ওয়াও, ফান্সিক, অসাধারণ, দিস ইজ অ্যান্সার। ঠিক আছে, অসাধারণ না দেখছো, ক্যালকুলেটর ছাড়াই করে ফেললাম। যাই হোক, বৃদ্ধি করা হয় বালকের গতিশক্তি লোকটার গতিশক্তি সমান হয়ে যায়, এদের আদিবেগ নির্ণয় করা। আমরা সলিউশনে চলে যাই, খেয়াল করবা, মন দিয়ে দেখবা কি বলছে। বালকের ভর, দেখো বালকের ভর লোকটার ভরের অর্ধেক। তো বালকের ভরকে আমরা এম অফ বি ধরলাম, বালকের ভর এম অফ বি, বি ফর বালক, আর লোকটার ভরকে আমরা এম অফ এল ধরলাম, বালক বা বি ফর বয়, আর লোকটার ভরটাকে আমরা এম অফ এম ধরলাম, ম্যানের ভর এম অফ এম। তো কি বলছে, বালকের ভর লোকটার ভরের অর্ধেক। তাহলে বালকের ভর যদি এম অফ বি হয়, লোকটার ভর যদি এম অফ তোমার এম হয়, ম্যান লোকটার ভর, তাহলে বালকের ভর লোকটার ভরের হচ্ছে অর্ধেক, তাহলে হাফ অফ এম অফ এম। তাহলে বালকের ভর লোকটার ভরের কি বলতো, অর্ধেক। তাহলে একটু মন দিয়ে দেখবা, তাহলে বালকের ভর যদি লোকটার ভরের অর্ধেক হয়, তাহলে আমি লিখতে পারবো 2mb ইজ ইকুয়াল টু কি বলতো, mm কিন্তু লেখা যায়, 2mb ইকুয়াল টু কিন্তু mm লেখা যায়। আচ্ছা, তো লিখলাম আমরা, তাহলে অতএব mm ইকুয়াল টু আমরা 2mb লিখতে পারি, mm ইকুয়াল টু 2mb। আচ্ছা, এরপরে কি বলছে, এটা গেল হচ্ছে প্রথম শর্ত, এরপরে বলছে যে লোকটার গতিশক্তি বালকটার গতিশক্তির অর্ধেক, লোকটার গতিশক্তি বালকটার গতিশক্তির অর্ধেক। তাহলে লোকটার গতিশক্তিকে আমরা ই কে এম ধরলাম, লোকটার গতিশক্তি বলছে লোকটার গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক। এই যে লোকটার গতিশক্তি বালকটির গতিশক্তির অর্ধেক, তাহলে লোকটার গতিশক্তি হবে হাফ অফ বালকটার গতিশক্তি। তাহলে বালকটার গতিশক্তি হচ্ছে আমি বলতে পারি ই তোমার হচ্ছে বি, এটা আমি বলতে পারি ওকে, ই কে বি হাফ অফ ই কে বি আমরা বলতে পারি এটা। তাহলে এখান থেকে আমরা বলতে পারবো হচ্ছে 2 ই কে এম ইকুয়াল টু ই কে বি লেখা যায়, আচ্ছা বুঝলাম আমরা। তো এবার খেয়াল করবা, এখান থেকে আমরা এই লাইন থেকে তো লিখতে পারি, খেয়াল করবা এখান থেকে যে এই লাইন থেকে, এখান থেকে আমরা এখানে আসলাম, দেখো তাহলে 2 ই কে এম মানে ম্যানের গতিশক্তি, তাহলে ফর্মুলা হচ্ছে হাফ এম ইন্টু ম্যানের বেগের স্কোয়ার, হাফ এম ইন্টু ম্যানের বেগের স্কোয়ার ইজ ইকুয়াল টু ই কে বি মানে বালকের গতিশক্তি, ফর্মুলা হচ্ছে হাফ এম ইন্টু বালকের বেগের স্কোয়ার, দেখতে পারবো আমরা। আচ্ছা, এখান এটা তো আমার ম্যানের ভর আর বালকের ভর, ঠিক আছে। আচ্ছা, তো এবার একটু মনে দেখবা এখান থেকে কি করা যায়, দেখো এখান থেকে হাফ হাফ কাটাকাটি করা যায়, যে হাফ আর হাফ আমরা কাটাকাটি করলাম, খেয়াল করবা তাহলে 2 ইন্টু, এবার দেখো এম অফ এম মানে কি, এম অফ এম মানে কি 2mb না, তাহলে এম অফ এম এর জায়গায় আমরা 2mb লিখলাম, এম অফ এম এর জায়গায়, সাথে হচ্ছে আমার ভি অফ এম এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমার হচ্ছে এম অফ বি আর এখানে আমার হচ্ছে ভি অফ বি এর কি বলতো স্কোয়ার। এবার খেয়াল করবা 2 2 4, তাহলে 4mb ভি অফ এম এর স্কোয়ার, 4mb ভি অফ এম এর স্কোয়ার ইজ ইকুয়াল টু, এখানে আমরা বলতে পারি এম অফ বি ভি অফ বি এর কি বলতো স্কোয়ার কিন্তু বলা যায়। এখান থেকে খেয়াল করবা, এখান থেকে এম অফ বি কাটা চলে যাবে, তাহলে আমার এখান থেকে 4 ভিএম স্কোয়ার আর ভিবি স্কোয়ার দুই পক্ষে রুট করো,
দুই পক্ষে রুট করলে খেয়াল করবা 4vm স্কয়ার, মানে বাম পক্ষে রুট করলে খেয়াল করবা 4 কে রুট করলে 2 আর vm স্কয়ার কে রুট করলে হবে হচ্ছে vm, আর এখানে খেয়াল করবা vv স্কয়ার কে রুট করলে হবে হচ্ছে নরমালি vb। তাহলে এই হচ্ছে আমার একটা ইকুয়েশন। তাহলে এটাকে তুমি দাও হচ্ছে 1 নাম্বার ইকুয়েশন, এটাকে তুমি 1 নাম্বার ইকুয়েশন দাও। আচ্ছা, তাহলে এবার একটু খেয়াল করবা, এবার আরেকটু সামনে আগাই, দেখো এখান থেকে। তো এইটুকুকে আমরা বুঝছি, এটুকু আমরা বুঝছি। এবার পরের কথা বলছি যে যদি লোকটা যদি তার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে বালকের গতিশক্তি আর লোকটার গতিশক্তি সমান হয়। আচ্ছা, এখন খেয়াল করবা লোকটার বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে, লোকটার বেগ, তাহলে খেয়াল করবা লোকটার বেগ হাফ এম অফ তোমার এম ইন্টু ভি অফ এম প্লাস 1 এর স্কোয়ার, এটা হচ্ছে আমার লোকটার গতিশক্তি, দ্যাট ইজ লোকটার নতুন গতিশক্তি। খেয়াল করবা লোকটার বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে যে vm প্লাস 1, তাহলে লোকটার বেগ যদি 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করে তাহলে লোকটার গতিশক্তি হবে হাফ ইন্টু লোকটার ভর, এটা হচ্ছে লোকটার নতুন গতিশক্তি, দ্যাট ইজ লোকটার নতুন গতিশক্তি, নতুন অবস্থার কথা আমি লিখতেছি। তাহলে লোকটার নতুন অবস্থা যদি 1 মিটার পার সেকেন্ড বেগ বৃদ্ধি করে তাহলে বেগ হচ্ছে এটা, তাহলে বেগের স্কয়ার, বেগ হচ্ছে বেগের স্কয়ার, হাফ ইন্টু ভর ইন্টু নতুন বেগের স্কয়ার, এটা হচ্ছে লোকটার গতিশক্তি হবে বালকের গতিশক্তির সমান, দ্যাট ইজ হচ্ছে হাফ ইন্টু বালকের ভর হচ্ছে আমার এম অফ বি ইন্টু বালকের বেগের স্কয়ার, এটা হচ্ছে সমান হবে, এটা সমান হবে। তাহলে নতুন অবস্থায় খেয়াল করবা লোকটার বেগ 1 মিটার পার সেকেন্ড বৃদ্ধি করলে দ্যাট ইজ লোকটার নতুন গতিশক্তি হবে বালকের গতিশক্তির সমান। আচ্ছা, তাহলে এখান থেকে খেয়াল করবা হাফ আর হাফ কাটা, এই দুই কাটা, তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে এম অফ এম ভি অফ এম প্লাস কত বলতো 1 এর স্কয়ার, ভি অফ এম প্লাস 1 এর কি বলতো স্কয়ার ইজ ইকুয়াল টু আমরা এম অফ বি ভি অফ বি এর স্কয়ার আমরা বলতে পারি। আচ্ছা, এবার দেখবা এবার এম অফ এম মানে কি 2mb, এম অফ এম মানে কি 2mb, তাহলে এম অফ এম এর জায়গায় 2mb লিখে দাও। তাহলে এম অফ এম এর জায়গায় আমরা 2mb লিখলাম, এম অফ এম মানে 2mb, তাহলে 2mb লিখলাম আমরা। এখানে হচ্ছে আমার vm প্লাস 1 এর কি বলতো স্কয়ার ইজ ইকুয়াল টু mb ইনটু vb এর কি বলতো স্কয়ার। আচ্ছা, এবার এখান থেকে দেখবা এখান থেকে mb কাটাকাটি চলে যায়, mb কাটাকাটি করলাম, তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে 2 ইনটু vm প্লাস 1 এর স্কয়ার, আর এখান থেকে হচ্ছে আমার vb এর কি বলতো স্কয়ার। এবার দুই পক্ষে রুট করবা, বামে রুট করবা ডানে রুট করবা, তাহলে খেয়াল করবা বাম পক্ষে রুট করো তাহলে 2 কে রুট করলে হবে হচ্ছে √2, আর এই যে vm প্লাস 1 হোল স্কয়ার কে রুট করলে হবে হচ্ছে vm প্লাস কত বলতো vm প্লাস 1, আর vb স্কয়ার খেয়াল করবা vb স্কয়ার কে রুট করলে হবে হচ্ছে নরমালি vb। এই হচ্ছে আমাদের ব্যাপার, আচ্ছা বোঝা গেল ব্যাপারটা? দুই পক্ষে রুট করছো আর কিছুই না, তাহলে বাম পক্ষে রুট করছো 2 কে রুট করলে √2, vm প্লাস 1 এর হোল স্কয়ার রুট করলে vm প্লাস 1, আর vb স্কয়ার কে রুট করলে vb। আচ্ছা, vb মানে কি 2vm না, vb মানে কি 2 ইনটু vm না, এই যে vb, এই vb এর জায়গায় তুমি যদি 2mb লেখো 2 ইনটু vm লেখো সমস্যা হবে, তাহলে vb এর জায়গায় 2 ইনটু vm লিখলে কোনো সমস্যা নাই, ঠিক আছে, কোনো সমস্যা নাই। তাহলে এখান থেকে তুমি এখন vm এর মানটা বের করতে পারবা, vm এর মানটা ইজিলি বের করতে পারবা, সব মানটা মোটামুটি জানো, তাহলে এখান থেকে তুমি vm এর মানটা বের করতে পারবা। আমি যদি কোনো ক্যালকুলেশন ভুল না করে থাকি তাহলে আমাদের এখান থেকে vm এর মানটা বের হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা এখন ক্যালকুলেশন করব, এখান থেকে খেয়াল করবা এখান থেকে গুণ করে ফেলো, তাহলে গুণ করে আমার থাকবে হচ্ছে √2vm প্লাস √2 ইজ ইকুয়াল টু হচ্ছে 2vm, তাহলে এখান থেকে আমার থাকবে হচ্ছে 2vm মাইনাস √2vm ইকুয়াল টু √2, তাহলে এখান থেকে খেয়াল করবা vm এর মান আসবে হচ্ছে vm কমন নিলে 2 মাইনাস √2 ইজ ইকুয়াল টু √2, তাহলে এখান থেকে আমাকে বলবা তো vm এর মানটা কত আসে, vm এর মান √2 ডিভাইড বাই 2 মাইনাস √2 সামথিং মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আমার vm এর মান। vm এর মান কিছু একটা মিটার পার সেকেন্ড আসবে, এবার এই vm এর মানটা এখান থেকে তুমি যে vm এর মান পাবা সেই vm এর মানটা 1 নাম্বার সমীকরণে বসাও, সেই vm এর মানটা 1 নাম্বার সমীকরণে বসে তুমি vb মানটা পেয়ে যাবা। এই হচ্ছে আমাদের ম্যাথ। তো দেখে নাও তো বুঝতে পারছো কিনা, টান হয় তাহলে একটু খেয়াল করবা। আমরা সলিউশনে চলে যাই, সলভ কি বলছে, যেটা বিল্ডিং এর ছাদ আছে সেই ছাদে তোমার একটা বস্তু গড়াচ্ছে, এই যে খেয়াল করবা, এই যে ছাদ, বিল্ডিং এর ছাদ, আর এটা হচ্ছে আমাদের মাটি, দ্যাট ইজ হচ্ছে আমার মাটি। আচ্ছা, একেবারে সহজ ম্যাথ এটা। তাহলে এই যে বিল্ডিং এর ছাদ, তো ছাদের উচ্চতা মানে মাটি থেকে ছাদের উচ্চতা হচ্ছে আমার h, দ্যাট ইজ হচ্ছে আমার h, তাহলে মাটি থেকে ছাদের উচ্চতা হচ্ছে আমার h, হ্যাঁ। আচ্ছা, তো একটা বল, এই যে বল স্মল m ভরের বল গড়ায় এই যে সামনের দিকে গড়াচ্ছে, গড়ায় সামনে যাচ্ছে, এই জায়গায় হচ্ছে স্মল m ভরের বলটা এই জায়গায় আসলো, হ্যাঁ এই জায়গায়। তো সে হচ্ছে ইউ বেগে মনে করো গড়াচ্ছিল, তো এটা ঘর্ষণহীন তল তুমি চিন্তা করো, তাহলে ইউ বেগে গড়ায় একেবারে কিনারায়, একেবারে ছাদের কিনারায় সে ইউ বেগেই সে ছিটকে যাবে, ইউ বেগে, যেহেতু সে ইউ বেগে গড়াচ্ছিল তাহলে সে ইউ বেগে সে ছিটকে যাবে।
তাহলে যেহেতু সে ইউ বেগে গড়াচ্ছিল তাহলে সে ইউ বেগেই ছিটকে যাবে। এই মনে করো ইউ বেগে হচ্ছে ছাদ থেকে আমার এই বলটা স্মল এম ভরের হচ্ছে এই বলটা হচ্ছে ইউ বেগে ছিটকে যাবে, ছিটকে গেল, ইউ বেগে ছিটকে গেল, যার ফলে ইউ বেগে ছিটকে গেল। দেখো টেবিল ছাদের উপর থেকে গড়ায় যাচ্ছিল, যার ফলে যে এই পয়েন্ট আসার পর ইউ বেগে এসে গড়াচ্ছিল এবং ছাদের হচ্ছে ছাদের এই তলটা আমি ধরলাম অমসৃণ তল, মানে কোনো প্রকার ঝামেলা নাই, মসৃণ তল, কোনো প্রকার ঘর্ষণ নাই, কিছু নাই, যার ফলে বেগটা সেম থাকবে। গড়ায় কোণে আসলো, কোণে এসে একেবারে সম্মুখ দিকে আনুভূমিক বরাবর ইউ বেগ প্রাপ্ত হলো, কারণ সে ইউ বেগে মুভ করতেছিল, তার গতি জড়তার কারণে সামনের দিকে ইউ বেগ কাজ করতেছে, যার ফলে ছাদ থেকে সে প্রাসের মতন করে সে হচ্ছে কোথায় আঘাত করবে, সে হচ্ছে ভূমিতে আঘাত করবে, যার ফলে সেই যেভাবে করে প্রাসের মতন গতিপথ নিয়ে এরকম বক্রপথ গতিপথ নিয়ে সে ভূমিতে আঘাত করবে। তো ভূমিতে সে মনে করো ভি বেগে আঘাত করবে, তো ভূমিতে সে যত বেগে আঘাত করবে সেই বেগের মান আমার দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড, সেই বেগের মান আমার দেওয়া আছে, আর উচ্চতা আমার দেওয়া আছে 30 মিটার। ভূমি থেকে ওই বিল্ডিং এর উচ্চতা আমার দেওয়া আছে h, আমার দেওয়া আছে হচ্ছে 30 মিটার। ওকে, তাহলে এবার এই ম্যাথটা আমরা সলভ করবো। তাহলে খেয়াল করবা একেবারে টপমোস্ট পয়েন্টের এই পয়েন্টের নাম তুমি দাও হচ্ছে এ বিন্দু, এই পয়েন্টের নাম এ বিন্দু দিলাম, আর এই পয়েন্টের নাম তুমি দাও হচ্ছে বি বিন্দু। আচ্ছা, এই পয়েন্টের নাম হচ্ছে আমার এ বিন্দু, আর এই পয়েন্টের নাম হচ্ছে আমার কি বলতো বি বিন্দু। এ বিন্দু আর বি বিন্দু, বুঝছো? এ বিন্দু আর বি বিন্দু। আচ্ছা, তাহলে এ থেকে বিতে সে পড়তেছে, তাহলে এ থেকে এতে তুমি এবং আমাদের হচ্ছে এ থেকে যখন সে বিতে পড়তেছে, মাঝখানে পথের মাঝে কোনো বাধাদানকারী বল নাই, কোনো ঘর্ষণ বল নাই, কোনো ঝামেলা নাই। তাহলে বস্তুটা যখন এ থেকে বিতে পড়তেছে, এ থেকে বি পড়াকালীন মানে এই রাস্তা জুড়ে কোনো প্রকার ঘর্ষণ বল নাই, কোনো প্রকার বাধাদানকারী বল নাই, কোনো প্রকার শক্তি খেয়ে ফেলার মতন বা শক্তি শোষণ করার মতন বা শক্তি নষ্ট করার মতন কোনো মাঝখানে কোনো মানে বল নাই, কোনো প্রকার ঝামেলা নাই। তো ঝামেলা না থাকলে এ বিন্দুর মোট শক্তি আর বি বিন্দুর মোট শক্তি কি হবে? সমান হবে। তাহলে ঝামেলা না থাকলে টোটাল এনার্জি অফ এ পয়েন্ট ইজ ইকুয়াল টু কি হবে বলতো? টোটাল এনার্জি অফ বি পয়েন্ট হবে। আচ্ছা, ভালো কথা। খেয়াল করবা এ বিন্দুর মোট শক্তি, এ বিন্দুতে বেগ আছে, আবার এ বিন্দুটা খেয়াল করো ভূমি থেকে এই উচ্চতায় আছে, তাহলে এ বিন্দুতে বেগের কারণে হচ্ছে গতিশক্তিও আছে, আবার এ বিন্দুতে উচ্চতার কারণে কি আছে? বিভব শক্তিও আছে। তাহলে এ বিন্দুতে বেগের কারণে গতিশক্তিও আছে, দ্যাট ইজ হাফ এম ইনটু ইউ স্কয়ার, কারণ এ বিন্দুতে বেগ হচ্ছে আমার ইউ, প্লাস এ বিন্দুতে উচ্চতার কারণে বিভব শক্তিও আছে, দ্যাট ইজ এম জি ইনটু এইচ ইজ ইকুয়াল টু ইটিবি। বি বিন্দুতে খেয়াল করবা বি বিন্দুতে বেগের কারণে গতিশক্তিও আছে, দ্যাট ইজ হাফ এম বি বিন্দুর বেগের স্কয়ার ভি স্কয়ার, প্লাস বি বিন্দু কিন্তু মাটিতে, বি বিন্দু কিন্তু ভূমিতে, যেহেতু সে ভূমিতে অবস্থান করতেছে, ভূমি থেকে কিন্তু তার কোনো উচ্চতা নাই, তাহলে বি বিন্দুটা একেবারে ভূমিতে অবস্থান করতেছে, বি বিন্দুটা ভূমি থেকে তার কোনো উচ্চতা নাই, উচ্চতা না থাকলে তার কোনো কি থাকবে না? বিভব শক্তি থাকবে না। তাহলে এবার খেয়াল করবা এখান থেকে আমার সব পক্ষ থেকে এম এম কাটাকাটি যায়, সব পক্ষ থেকে এই ভরগুলো কাটাকাটি যায়, ভর কাটাকাটি যায়। তাহলে এখান থেকে খেয়াল করবা, তাহলে এখানে আমার থাকবে হচ্ছে হাফ ইউ স্কয়ার প্লাস জি এইচ ইজ ইকুয়াল টু হচ্ছে আমার হাফ ভি স্কয়ার। এখান থেকে 2 দিয়ে গুণ করো, 2 দিয়ে উভয় পক্ষে গুণ করো, সব পক্ষে 2 দিয়ে গুণ করলে হবে হচ্ছে ইউ স্কয়ার, প্লাস 2 দিয়ে গুণ করলে 2gh ইকুয়াল টু ভি স্কয়ার। তাহলে এখান থেকে আমার কি বের করতে বলছে? আমাকে ইউ বের করতে হবে, ইউ কত বেগে গড়াচ্ছিল, এই ইউ এর মানটা আমাদের বের করতে হবে। তাহলে ইউ স্কয়ার ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে ভি স্কয়ার মাইনাস 2g ইনটু এইচ। তাহলে এখান থেকে আমার ইউ ইজ ইকুয়াল টু থাকবে হচ্ছে রুট ওভার ভি স্কয়ার, মানে হচ্ছে 40 স্কয়ার মাইনাস 2 ইনটু জি হচ্ছে 9.8, 2 ইন্টু 9.8 গুণ হচ্ছে 30, যা আসবে তত হচ্ছে আমার উত্তর। কত হচ্ছে? কত বেগে হচ্ছে আমার বলটা গড়া ছিল, সেই বেগের ভ্যালুটা আমরা বের করে ফেলতে পারলাম। বলো কত আসে? আর ম্যাথটা বুঝতে পারলাম কিনা বলো? একবার দেখে নাও ম্যাথটা একটু মন দিয়ে। সেটা হচ্ছে যে সলভে যাই। আচ্ছা, তো দেখো একটি বস্তুর ভরবেগ 80% বাড়ানো হলে, ওকে, তাহলে ভরবেগ আদি ভরবেগ আমি ধরলাম P1, তাহলে আদি ভরবেগ খেয়াল করবা মন দিয়ে, আদি ভরবেগকে আমরা পি দিয়ে প্রকাশ করি, তাহলে আদি ভরবেগ আমি ধরলাম হচ্ছে P1, ওকে। তাহলে নতুন ভরবেগ 80% বাড়ানো হয়েছে, তাহলে নতুন ভরবেগ খেয়াল করো মন দিয়ে, নতুন ভরবেগ, তাহলে নতুন ভরবেগ একটু মন দিয়ে খেয়াল করবা, নতুন ভরবেগ, তাহলে নতুন ভরবেগ আমি P2 দিয়ে প্রকাশ করলাম, এটা হবে হচ্ছে আমার বাড়ানো হয়েছে, বৃদ্ধি করা হয়েছে, বাড়ানো হলো। তাহলে আদি ভরবেগ ছিল P1 প্লাস বাড়ানো হলে মানে প্লাস, কত পার্সেন্ট বাড়ানো হলো? যে বাড়ানো হলো মানে প্লাস, আদি ভরবেগের সাথে প্লাস করবা, প্লাস কত পার্সেন্ট? 80%, তাহলে প্লাস 80%, কার 80%? ওই আদিটার 80%, তাহলে 80% অফ কি বলতো? অফ P1, 80% অফ P1, P1 এর 80% বাড়ানোর জন্য প্লাস। তাহলে এখানে খেয়াল করবা, এখানে P1 প্লাস 80% মানে হচ্ছে 80/100, আর অফ মানে হচ্ছে গুণ অফ P1। তাহলে এখান থেকে খেয়াল করবা P1 কমন দিলে আমরা পাবো হচ্ছে 1 প্লাস 0.8, তাহলে এখান থেকে আমরা পাবো হচ্ছে 1.8 অফ কি বলতো? P1। এটা হচ্ছে আমার P2 এর ভ্যালু, তাহলে P2 হচ্ছে আমার 1.8 অফ কি বলতো? P1। তাহলে P2 এর ভ্যালু হচ্ছে 1.8 অফ কি বলতো? P1। এইটুকু বুঝছি আমরা, এইটুকু আমরা বুঝছি, এইটুকু আমরা অবশ্যই বুঝতে পারছি, ওকে। আচ্ছা,
তো এবার দেখবা, এবার আমরা ফাইনাল গতিশক্তি বের করার চেষ্টা করি। ফাইনাল গতিশক্তি, তাহলে শেষ গতিশক্তি, খেয়াল করো মন দিয়ে, শেষ গতিশক্তি, শেষ গতিশক্তি, আর তারপর আমরা আদি গতিশক্তিও লিখবো। শেষ গতিশক্তি আমরা লিখি, আর প্রাথমিক গতিশক্তি লেখার চেষ্টা করি। প্রাথমিক গতিশক্তি, তাহলে প্রাথমিক গতিশক্তি, প্রাথমিক গতিশক্তি, খুবই মন দিয়ে দেখবা, প্রাথমিক গতিশক্তি। আচ্ছা, তাহলে প্রাথমিক গতিশক্তি আমি প্রকাশ করলাম EK1 দ্বারা। EK1 মানে আদি গতিশক্তি হবে হচ্ছে EK সমান p²/2m। আদি গতিশক্তি হবে হচ্ছে আমার আদি ভরবেগের স্কোয়ার বাই কত বলতো, বাই 2m, ভর তো চেঞ্জ হবে না। আর শেষ গতিশক্তি বা নতুন গতিশক্তি হবে হচ্ছে নতুন গতিশক্তি EK2, তাহলে নতুন গতিশক্তি ইজ ইকুয়াল টু নতুন ভরবেগের স্কোয়ার বাই কত বলতো, বাই হচ্ছে 2m বলা যায়। আচ্ছা, তো এবার আমরা মানগুলো বসাই, তাহলে খেয়াল করবা EK2, তাহলে EK2 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে P2 স্কোয়ার। P2 মানে কত, 0.8 ইন্টু P1, তাহলে P2 স্কোয়ার মানে হচ্ছে 0.8 ইন্টু P1 এর কি বলতো, তার হচ্ছে স্কোয়ার, ডিভাইডেড বাই কি বলতো, ডিভাইড বাই 2m আমরা বলতে পারি। তাহলে এখান থেকে একটু মন দিয়ে দেখবা, দ্যাট ইজ হবে আমার EK2 ইজ ইকুয়াল টু আমার হবে হচ্ছে 1.8 স্কোয়ার ইন্টু P1 স্কোয়ার বাই কত বলতো, বাই হচ্ছে 2m বলতে পারি। আচ্ছা, এবার খেয়াল করবা P1 স্কোয়ার বাই 2m মানে কি, P1 স্কোয়ার বাই 2m মানে হচ্ছে EK1, P1 স্কোয়ার বাই 2m মানে হচ্ছে EK1। তাহলে এখান থেকে একটু খেয়াল করবা EK2 ইজ ইকুয়াল টু হবে হচ্ছে 1.8 এর স্কোয়ার ইন্টু কত বলতো, ইন্টু EK1 বলা যায়। তাহলে এই যে এবার EK2 বের করে ফেললাম। তো এবার আমরা গতিশক্তির শতকরা পরিবর্তন আমাদের বের করতে বলছে, মানে শতকরা কত বাড়বে, শতকরা কত বাড়বে আমাদের বের করতে বলছে, শতকরা বৃদ্ধি। তাহলে আমাদের গতিশক্তির শতকরা বৃদ্ধি, তাহলে আমরা এখান থেকে লিখি, আমরা গতিশক্তির শতকরা বৃদ্ধি বের করতে চাই। তাহলে গতিশক্তির শতকরা বৃদ্ধি আমরা বের করতে চাই, তাহলে গতিশক্তির শতকরা বৃদ্ধিটুকু হবে, একটা ভাগ চিহ্ন দিবা, উপরে লিখবা গতিশক্তির পার্থক্য। তাহলে গতিশক্তির পার্থক্য হচ্ছে আমার EK2 মাইনাস হচ্ছে আমার EK1, উপরে লিখবো গতিশক্তির পার্থক্য, নিচে লিখবো আদি গতিশক্তি তথা EK1 ইনটু শতকরার জন্য আমি লিখবো হচ্ছে 100%। তাহলে গতিশক্তির শতকরা বৃদ্ধি তোমাকে যদি বের করতে বলে, উপরে লিখবো পার্থক্য বা গতিশক্তির পরিবর্তন, নিচে লিখবো আদি অবস্থা ইনটু কত বলতো, 100%। তাহলে এবার আমরা এখান থেকে মানটা বের করি, আমি এটা মুছে ফেলি, আমার এখান থেকে মানটা আমি বের করতে চাই। তাহলে এবার আমরা হচ্ছে জাস্ট এই ভ্যালুগুলো বসাই দিব, জাস্ট এই ভ্যালুগুলো আমরা ইনপুট দিয়ে বসাই দিব। তাহলে খেয়াল করবা মন দিয়ে, EK1, ওকে, তো খেয়াল করো এখান থেকে মুছে দিলাম এগুলা। তো দেখো EK2 মানে 0.8 স্কোয়ার, দেখো EK2 মানে আসলে 1.8 স্কোয়ার ইন্টু EK1, এটা হচ্ছে আমার EK2 এর ভ্যালু। EK2 মানে হচ্ছে 1.8 হোল স্কোয়ার ইন্টু EK1। আচ্ছা, EK2 এর মান মাইনাস EK1 ডিভাইড বাই হচ্ছে EK1 ডিভাইড বাই EK1 ইন্টু কত বলতো, ইন্টু 100%। এবার একটু খেয়াল করবা, উপর থেকে EK1 কমন নাও, তাহলে উপর থেকে EK1টা কমন দিলে আমার থাকবে হচ্ছে 1.8 স্কোয়ার মাইনাস 1 ডিভাইড বাই কি বলতো, ডিভাইড বাই EK1 ইন্টু কত পার্সেন্ট, ইন্টু 100%। তো এবার কথা হচ্ছে যে আমাদের এখান থেকে EK1 কাটা, তাহলে কত পার্সেন্ট থাকে একটু আমাকে কমেন্টে জানাই দাও, কত পার্সেন্ট থাকে একটু আমাকে কমেন্টে জানাই দাও, শতকরা কত বৃদ্ধি। তাহলে 1.8 হোল স্কোয়ার মাইনাস 1 এর সাথে হচ্ছে 100% গুণ দিবা, তাহলে কত পার্সেন্ট আসে তোমাকে কমেন্টে বলো। 224%। এই ক্যালকুলেশনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে, কারণ এগুলো এমসিকিউ তো আসে, ক্যালকুলেশনগুলো কিন্তু খুব তাড়াতাড়ি করতে হবে। এমসিকিউ জন্য শর্টকাট শিখে লাভ নেই, মনে থাকবে না, ক্যালকুলেশনগুলো খুব তাড়াতাড়ি করতে হবে এখানে। আচ্ছা, আমি দিয়ে দিব না, আল্লাহ হাফেজ।